ওয়ার্ড ফাইল জি শেয়ার স্যার। ওকে ফাইন। সো আমি আসলে আপনাদের একটা ঘটনা বলি। যখন এসএসসি তে ছিলাম আমি, তখন আমার সায়েন্স ছিল। মানে আসলে আমি যে কমার্স নিয়ে পড়বো, সিএ হবো, এরকম কোনো ইচ্ছা ছিল না। আগে থেকে ইচ্ছা ছিল ডক্টর হওয়ার। বাট বিভিন্ন ঘটনার কারণে বিভিন্ন ইয়ে করে শেষ পর্যন্ত এদিকে আসা আর কি। যদি কখনো সুযোগ হয় ওগুলো নিয়ে আলাপ করবো। তো মনের মধ্যে আসলে ডক্টর হওয়ার একটা ইচ্ছা তখনও ছিল, এখন অবশ্য খুব বেশি নাই। তো আমার এক মামা আছে, উনি হচ্ছে এখন বিএসএমএম, আগে ছিল পিজি হসপিটাল শাহবাগে। ওইখানকার ডক্টর, উনি নাম ডক্টর জগলুল, আপনারা চিনেন? নাম হয় না? আচ্ছা, মামা মামা কিন্তু অনেক ভাবটা বলে যে আমি খুব নাম করা ডক্টর। কিরকম যে নাম করা, এখানে একজনও চিনতেছেন না। হ্যাঁ, বলবো না ওনাকে। তো ডক্টর জগলুল হচ্ছে, ওনাকে বললাম মামা আপনি তো ডক্টর, আমার তো ইচ্ছা ছিল ডক্টর হওয়ার, কিন্তু দেখেন আমি কোন দিক থেকে কিভাবে এই চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে গেছি, বা ডক্টর হওয়ার ইচ্ছাটা আসলে পূরণ হইল না। তো মা বলে, আরে মামা তুমি ভালো করছো, এই ডক্টর এটা করার জন্য পড়াশোনা কিছু করা দরকার হয় না, তুমি নিজেই ডক্টরি করতে পারবে। তুমি আমার অফিসে একদিন আসো চেম্বারে, তোমাকে দেখাবো। না প্রাইভেট চেম্বার আছে একটা। ওনার কথা মতো একদিন গিয়েছি, গিয়ে দেখি উনি চেম্বারে বসে আছে, আর চেম্বারের বাইরে আপনার 6 জন রোগী বসে আছে একটা বেঞ্চে। আমি গেলাম, যাওয়ার পরে মামা বললো যে এমনি হাই হ্যালো করলো, করার পরে বলে আচ্ছা তুমি আমাকে দেখাই দিই এই যে কিভাবে ডক্টরি করতে হয়, এরপরে তুমি নিজে করতে পারবে, দেখো কত সহজ, পাশে বসো। বসলাম, মানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। তো উনি, আচ্ছা এই স্টোরিটা কিন্তু, ঘটনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, যে কি বলতেছি। এই প্রত্যেকটা পয়েন্টের সাথে আপনাদের অডিটের ফুল কোর্সের একটা সোয়া পাবেন আজকের এই ক্লাসে। তারপর দেখবেন আমরা প্রত্যেকটা পার্ট ধরে ধরে পরে ক্লাসগুলোতে আমরা এক্সপ্লেইন করবো। হ্যাঁ, আজকে একটা ওভারভিউ দেবো, এবং এটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার অডিটটা মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারবেন যে অডিট এই হয়, এবং প্রত্যেকটা জিনিসে আপনারা তো কিছু না কিছু শুনেছেন, হ্যাঁ, রিলেট করতে পারবেন পরে। ঠিক আছে? সো মামা আমাকে ওই মামা আমাকে বলতেছে যে তুমি যখন ঢুকো চেম্বারে তখন কি দেখেছো যে বাইরে একটা বেঞ্চে 6 জন রোগী বসে আছে? তো বললাম জি মামা দেখেছি। তো উনি হচ্ছে ওই রোগীদের একটা ইনিশিয়াল, মানে ওই রোগী কারা, এটা একটা ব্যাকএন্ডের স্টোরিটা আমাকে বলতেছে যে নর্মালি যেটা হয় মামা, এই যখন এই ধরনের রোগী দেখে, এই টাইপের রোগী কিভাবে আসে বললো, সব কোম্পানিতে যখন এমপ্লয়ি নেয় তখন কি করে, তখন তো সার্কুলার দেয়, দেওয়ার পর রিটেন পরীক্ষা হয়, তারপরে ভাইবা হয়, ভাইবা হওয়ার পরে যে যে এমপ্লয়ি গুলো সিলেক্টেড হয় তাদেরকে জয়েন করানোর আগে একটা মেডিকেল টেস্ট করে, আপনারা মনে হয় জানেন যারা দেখেছেন। মেডিকেল টেস্ট করে তারপরে হচ্ছে জয়েন করে। মেডিকেল টেস্টটা কেন করায়? মেডিকেল টেস্ট করা যে ধরেন একটা এমপ্লয়িকে তারা নিবে, ওই যে প্রথমে বললাম না যে আমাকে যে 5 লাখ টাকা মাসে বেতন দেবে একটা কোম্পানি, আমার কাছ থেকে মিনিমাম 5,01,000 টাকা হলেও সে আর্ন করবে। কস্ট বেনিফিট এর একটা ভালো বুঝে আর কি। সো এই এমপ্লয়ি গুলো যখন তারা রিক্রুট করে, ফাইনাল স্টেজে গিয়ে তাদের একটা মেডিকেল চেকআপ করায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা বিলিভ করে বা তারা অ্যানালাইসিস করে দেখে যে একটা এমপ্লয়িকে নেওয়ার পরে একটা এমপ্লয়ির পিছনে 6 মাস 1 বছর কিন্তু সময় এমনি দিতে হয় তাদেরকে ট্রেন আপ করার জন্য। 1 বছর পর থেকে তারা কিন্তু আসলে, বা 6 মাস পর থেকে তারা কোম্পানিকে দিতে থাকে, মানে তারা যে কাজটা শিখেছে এখন তারা ডেলিভারি দেয়। তো হোয়াট ইফ একটা এমপ্লয়ি নিলাম, 6 মাস 1 বছর কাজ শিখালাম, বেতন দিলাম, 6 মাস 1 বছর পরে গেল মারা, তখন তাদের লস। আবার নতুন একটা এমপ্লয়ি নাও, তাকে আবার ট্রেন আপ করো। এই কারণে দেখে যে একটা এমপ্লয়ির মেজর কোনো প্রবলেম আছে কিনা ফিজিক্যাল, যদি এরকম হয় যে ক্যান্সার, আলসার, যাই হোক, তো এমন একটা স্টেজে এসে হয়তো ওকে নিবে না, ফিজিক্যাল ফিটনেস না থাকে আর কি। এই কারণে একদম জয়েনিং এর আগে এই টেস্ট করায়। টেস্ট করাতে গিয়ে
ওই কোম্পানি কি করে, ওই কোম্পানি হয়তো অনেকগুলো ডক্টরের কাছে কোটেশন চায়, 4 জন 5 জন ডক্টর যাই হোক, যে আমরা এরকম রেগুলার বেসিসে কিছু কিছু এমপ্লয়ি পাঠাবো, মানে এখনো যারা এমপ্লয়ি না আসলে, তাদের টেস্ট করে আমাকে রিপোর্ট দিবা যে তাদের কোনো প্রবলেম আছে কিনা বা কি কি প্রবলেম আছে, এটার জন্য তোমরা কত চাও পার হেড। তখন যার ওই ডক্টররা হচ্ছে তাদের কোটেশনটা সাবমিট করে যে এত চাই। ওই প্রসেস হয়ে মামা সিলেক্টেড হয়েছে, যে ওই কোম্পানির এরকম কয়েকজনের কাছে কোটেশন চেয়েছে মামা সহ, মামা পার হেড চেয়েছে একটা, তো কোম্পানি মামাকে সিলেক্ট করছে যে আপনি দেখেন আমাদের রোগীগুলা। তো সেই হচ্ছে এই রোগের ব্যাকগ্রাউন্ড। এই 6 জন হচ্ছে ওরা মানে প্রসপেক্টিভ এমপ্লয়ি অফ এ কোম্পানি, তারা টেস্ট করতে এসেছে মামার কাছে। এদেরকে টেস্ট করে মামা রিপোর্ট দিবে কোম্পানিকে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। মামা যেটা করছে, মামার কাছে দেখলাম যে দুইটা পেপার আছে, একটা পেপারে কিছু কোশ্চেন লেখা, আর একটা পেপারে হচ্ছে টেস্ট গুলো লেখা আছে। হ্যাঁ, মোটামুটি 25টা টেস্ট দেখলাম সিরিয়াল ধরে। ধরেন কিডনি টেস্ট বা সিটি স্ক্যান বা ইসিজি, এরকম অনেকগুলো টেস্ট আছে। টোটাল টেস্ট দেখলাম 25, নাম্বারগুলো মনে রাখি না, 25 টেস্ট। আর ওনার আর এক হাতে হচ্ছে 5টা কোশ্চেন ছিল। উনি যেটা করলো, উনি আমাকে এগুলো কিন্তু বলতেছেন যে আমার এই 5টা কোশ্চেন আছে, এখানে 25টা টেস্ট আছে, আমি এর বাইরে কিছু বলবো না। তো উনি হচ্ছে প্রথম রোগীকে পাঠালো, ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে বললো প্রথম জনকে পাঠাও। তো প্রথম জনকে পাঠালো, দেখেন যেখানে P1 মানে হচ্ছে পেশেন্ট 1, হ্যাঁ, আর এখানে হচ্ছে কোশ্চেন গুলা। তো মামা প্রথমেই হচ্ছে দেখবেন, আপনারাও যখন কোনো ডক্টর দেখাতে যান, দেখবেন আপনার প্রবলেম যাই হোক, আপনাকে বলবে চোখ দেখি, জিবা দেখি, এই করো কিনা সেই করো কিনা, হ্যাঁ, কোনো বাজে অভ্যাস আছে কিনা, সিগারেট টিগারেট খাওয়ার, এই ধরনের কোশ্চেন কিন্তু করে ডক্টররা। এটার অবশ্যই রিজন আছে, যেটা আমি পরে বুঝতে পারছি, বা আপনারা একটু পরে দেখবেন যে কেন এটা করে। সো সো পেশেন্ট ওয়ানকে মামা এমনি যে হাই হ্যালো ইজি করা আর কি, আইস ব্রেকিং করা, এগুলো করলো। করার পরে জিজ্ঞেস করতেছে যে এই যে আপনি কি কোনো ধরনের সিগারেট বা ওয়াইন টোয়াইন, হুইস্কি যাই হোক, মানে হার্ড ড্রিঙ্কস এগুলো খান কিনা। তো পেশেন্ট ওয়ান বলতেছে না স্যার, আমার এগুলোর অভ্যাস নাই। এবং উনি তখন মামা ওনার এখানে সবুজ কালি আছে, লাল কালি আছে কোশ্চেনের পাশে, তো উনি সবুজ কালিতে টিক চিহ্ন দিল, তার মানে এটা ভালো, পজিটিভ। সে সিগারেটও খায় না, তারপরে ইয়াটিও করে না। তারপরে হচ্ছে ওনাকে আবার জিজ্ঞেস করলো যে আপনি কি অনেকে আমাদের কি হয় যে আমাদের খাবারের প্রবলেম থাকে, সকালের খাবার দেখা যায় 12টায় খাচ্ছি, দুপুরে খাবার 4টায় খাই, এরকম ঠিক ঠিক নাই, বা অনেক সময় কম খাই না, এই ধরনের প্রবলেম থাকে। ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি এই মানে ফুডটা ঠিক মতো নেন কিনা, মানে ঠিক মতো খাওয়া দাওয়া কি মেনটেন করেন কিনা, টাইম লিড করা ট্রাই করেন কিনা। অনেক সময় যে রাতের খাবার যেমন ডক্টররা সাজেস্ট করে বেশি রাতে না খেতে, আর লিখে ঘুমায় যেতে, হ্যাঁ, তখন পেশেন্ট ওয়ান উনি বললো যে না স্যার, আমি ট্রাই করি টাইমলি খাওয়া। ডক্টর যেগুলো তখন কি করলো, এটাতেও মানে গ্রিন কালার দিল, হ্যাঁ, যে তার মানে সে ঠিক মতো ফুড নেয়, ঠিক মতো খায়। আমাদের অনেকের ঘুমের সমস্যা হয়, ডক্টর যেটা সাজেস্ট করে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো। অনেকে হয়তো যে ইনজমনিয়া থাকে, মানে রাতে ঘুম আসে না, এই কারণে অনেক সময় শরীরে ইম্প্যাক্ট পড়ে। অবশ্য অনেক বড় বড় যারা কবি সাহিত্যিক ছিল, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি দিনে 4 ঘন্টা ঘুমাতো, ইউজ টু হয়। যাই হোক, এটা রেগুলার হয় আর কি, রেগুলার করাটা ইম্পর্টেন্ট। সো এটা এনাফ স্লিপ, উনি মানে ঠিক মতো ঘুমাতে পারেন কিনা, ইনজমনিয়া আছে কিনা, এরকম প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করেছে। পেশেন্ট ওয়ান উনি বলছে যে না, ওনার ঘুমটাও খুব ভালো হয় এবং মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা সে ঘুমায়।
তারপরে ডক্টর জগলুল ওনাকে জিজ্ঞেস করলো যে আমাদের যেটা ব্যাড হ্যাবিট থাকে অনেক সময় যে আমরা এক্সারসাইজ ঠিক মতো করি না, অনেকে করেই না, অনেকে ইরেগুলার করে। তো একটু হাঁটা, ডক্টর যেটা সাজেস্ট করে যে 30-40 মিনিট মিনিমাম হাঁটতে, এবং এটা আস্তে আস্তে মানে আস্তে আস্তে হাঁটা, একটু দ্রুত হাঁটতে সাজেস্ট করে। ডেইলি অ্যাটলিস্ট 40 মিনিট হাঁটলে ভালো। তারপরে আপনি অন্য এক্সারসাইজ করলে সমস্যা নেই। সো ডক্টর জগলুল ওই পেশেন্টকে জিজ্ঞেস করতেছে যে আপনি এক্সারসাইজ ঠিক মতো করেন কিনা। তখন দেখলাম যে উনি আসলে খুব ভালো মেইনটেইন করে সবকিছু। উনি বলে যে উনি রেগুলার এক্সারসাইজ করেন। ওকে, ফাইন। সো অনেকে দেখবেন যে আমরা যেটা ডক্টর যে সাজেস্ট করে যে আপনার কোনো অসুখ না থাকলেও অ্যাটলিস্ট একটা রেগুলার চেকআপ করা উচিত, 6 মাসে একবার বা বছরে একবার হলে ফুল বডি চেকআপ করলে অনেক সময় আর্লি ধরা পড়ে যে হয়তো অসুখটা সামনে আসতেছে, বাট আপনার সিমটম এখন আছে, তো কিউরেবল হয় তাড়াতাড়ি। এই কারণে ডক্টররা অনেক সময় সাজেস্ট করে যে একটু আপনি রেগুলার চেকআপ করেন। ওনাকে বলছে যে আপনি রেগুলার চেকআপ টেকআপ করেন কিনা। তো উনি বলছে আমার তো আসলে 6 মাসের প্রবলেম হয় না, বছরে একবার অ্যাটলিস্ট করি, ফুল বডি চেকআপটা করি। সো এটাও মোটামুটি ভালো। মামাকে বলে এটাতেও গ্রিন দিয়ে দিল। তো এই পেশেন্টটা আসলে সব দিক থেকেই ভালো, মানে তার যে কোশ্চেন গুলো যেটা করা হয়েছিল মোটামুটি সবগুলোতে সে গ্রিন। তখন মামা তাকে বলল ফাইন, আপনি একটা কাজ করেন। মামার হাতে একটা পেপার ছিল যেটা 1 থেকে 25 পর্যন্ত টেস্ট ছিল আপনাদের বললাম যেটা, সেখান থেকে 1 থেকে 3 এই 3টা টেস্ট করতে দিল ওনাকে, P1 কে, যে আপনি এই 3টা টেস্ট করাই নিয়ে এসে আমাকে টেস্টের রিপোর্টে কি আসে আমাকে নেক্সট উইকে জমা দিন। এই বলে পেশেন্ট 1 কে ছেড়ে দিল। আমি কিন্তু অলরেডি বোঝা শুরু করছি আসলে কোন দিকে যাচ্ছে ঘটনাটা। তো মামা বললো যে ইন্টারেস্টিং লাগতেছে কিনা, মনে হচ্ছে কি যে তুমি পারবে না, কারণ এখন তো আর এমন না যে তোমার রোগটা নিজেকে নির্ণয় করতে হয়, রোগ তো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সেই মেশিনে দেখবে যে তার এটা আছে কিনা। আমার কাজ হচ্ছে টেস্ট করাইতে দেওয়া, টেস্ট রেজাল্টে পজিটিভ নেগেটিভ লেখাই থাকবে, এগুলো দেখলে বোঝা যাবে যে কি অবস্থা, তারপর ওষুধ প্রেফার করা। বা আমার তো আর ওষুধ দেওয়া লাগবে না, আমি জাস্ট রিপোর্ট করবো কোম্পানিকে যে কি কি প্রবলেম আছে কিনা। এই হচ্ছে পেশেন্ট 1 এর ঘটনা। এবার পেশেন্ট 2 কে ডেকেছে। সো এখন আমরা শর্ট করে ফেলি, আমরা ঘটনাগুলো জানলাম। পেশেন্ট 2 এর ক্ষেত্রে একই ঘটনা আসলো, আইস ব্রেকিং, এই সেই কথাবার্তা, হাই হ্যালো করার পরে ঠিক সেম কোশ্চেন গুলা পেশেন্ট 2 কেও করা হচ্ছে। আপনারা কি ফলো করতেছেন আমার কথা? জি স্যার। ঘুমাই টুমাই যায় না ভাই? না স্যার। না স্যার আমরা স্যার খুবই স্যার শুনতেছি স্যার, ফলো করতেছি স্যার। ওকে, ফাইন। সবাই লাইভ আছে। ওকে, ফাইন। এই অনলাইনে ক্লাস নেওয়াটা অসুবিধা কি যে অনেক সময় মনে হয় আমি একাই মনে কথা বলতেছি, কেউ হয়তো শুনতেছে। ফিজিক্যাল স্যার কোশ্চেন মানে আমরা সবাই ফিজিক্যালি, কথা বললে তো আসলে তখন আর ক্লাস থাকবে না, রাইট অন্য রাইট, কিছুতে এটাই। পরিণত হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনহেরেন্ট লিমিটেশন, এটা পরে আরেকদিন আলাপ করবো না, যখন সামনে আসে আর কি। ইনহেরেন্ট লিমিটেশন কি সেটা আমরা দেখি। তো লিমিটেশন থাকবে, অসুবিধা নাই। তারপর একটু মাঝে মাঝে দেখা যায় ঘুমায় গেলেন কিনা। সো পেশেন্ট 2 এর ক্ষেত্রেও একদম সিমিলারলি এই কোশ্চেন গুলো করেছে। কোনো বদ অভ্যাস আছে কিনা, ঠিক মতো ঘুমান কিনা, ঠিক মতো খান কিনা, রেগুলার এক্সারসাইজ করেন কিনা, রেগুলার চেক আপ করেন কিনা। তো পেশেন্ট 2 এর ক্ষেত্রে এখন দেখেন একটা হারমোনি আছে এরপরে, মানে এটা ইচ্ছা করে হারমোনিটা করা হয়েছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বুঝি নাই। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। প্রশ্ন হচ্ছে অলওয়েজ ওয়েলকাম, মাঝখানে করে ফেলবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেটা হচ্ছে পেশেন্ট 1 এর ক্ষেত্রে যেটা আপনি বললেন, তার তো আসলে কোনো প্রবলেমই নাই, সবকিছুই তো আমি দেখতেছি হচ্ছে কি দেওয়া তারপরে তার টেস্ট, তারপর কেন তার 1 থেকে 3টা টেস্ট আসলে কেন? তার তো কোনো সমস্যা নেই, সে সিগারেটও খাচ্ছে না, টাইমলি খাবার খাচ্ছে, এনাফ ঘুমাচ্ছে, রেগুলার এক্সারসাইজ করতেছে, রেগুলার চেকআপও করতেছে। বাট why 1 to 3 চেকআপ for disease? তাহিরা না, তাহিরা লিজা ফ্যান্টাস্টিক কোশ্চেন। মানে আমি এই জন্য কিন্তু কোশ্চেন অ্যাপ্রিশিয়েট করি। দেখেন, লজিক্যাল সবকিছু বললাম না যে এই অ্যাসুরেন্স বা অডিট পুরোটা একটা লজিক্যাল গ্রাউন্ড আর কি, গ্রাউন্ডে দাঁড় করানো আছে। এটা খুবই ইজি, ইন্টারেস্টিং। আপনার কোশ্চেনটা মনে আসছে, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস।
এই কোশ্চেনটার অ্যান্সার ঠিক একটু পরে আসতেছে, আমরা কোশ্চেনটা রাখতেছি আপনার, আমরা এই কোশ্চেনের অ্যান্সার একটু পরে আসবো। ওকে, শিওর শিওর। ঠিক আছে। তো এই কোশ্চেনের অবশ্যই এটা কিন্তু একদম পুরো ভ্যালিড কোশ্চেন, যে তাহলে কেন তাকে তিনটা টেস্ট দেওয়া হলো। এই কোশ্চেন কিন্তু আসে আপনাদের অ্যাসুরেন্সে, আমি আপনাকে একটু পরে এক্সপ্লেন করলে বুঝতে পারবেন যে এই ধরনের কোশ্চেনও আসে। ঠিক আছে, তো আমি আগাই, তারপরে ফারুক, আসসালামু আলাইকুম। হালিম ভাই, ফারুক ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালাম। আমি জাস্ট ইন করলাম, ওই জন্য ধন্যবাদ। আর ইউ মাই অলসো রেসপেক্টেড অ্যান্ড এক্সিস্টিং টিচার, প্লিজ ক্যারি। আর ছাত্র তো আমরা পেশেন্ট টুর ক্ষেত্রে যখন এই একই কোশ্চেন গুলো করা হলো, তখন দেখা গেল যে শুধুমাত্র তার একটাই প্রবলেম, সে সিগারেট খায়, ওয়াইন টোয়াইন মোটামুটি কম বেশি খায় আর কি, বাট বাকিগুলো আবার সে খুব পজিটিভ, মানে সে ঠিক মতো খাবার খায়, ঘুমে কোনো প্রবলেম নাই, রেগুলার এক্সারসাইজও করে, আবার চেক আপও করে। তো এখানে শুধু একটাই প্রবলেম ছিল, যে রেড কালার, সেটা হচ্ছে সে সিগারেট খায় বা ওয়াইন খায়, বাকিগুলো সব ঠিক ছিল। তো মামা একে কি করলো, একে হচ্ছে ওনার যে টেস্ট করার জন্য 25টা যে লিস্ট ছিল, সেখান থেকে এক থেকে মানে 1 থেকে 6, 1 থেকে 6 যে নিচে দেখেন, এই যে ইয়াটা যেটা আমরা কালার করেছি 1 থেকে 6, মানে প্রথম 3টা আর পরে 3টা, এই 6টা টেস্ট করতে দিল, যে আপনি এই 6টা টেস্ট করে আসেন, করে আমাকে নেক্সট উইকে রেজাল্টটা দিন। সো আপনারা কি এখন হারমোনিয়ামটা বুঝতে পারতেছেন, মানে পেশেন্ট 3 এর ক্ষেত্রে কি হবে, 4 এর ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক সেম ওয়েতে যখন পেশেন্ট পেশেন্ট 3 কে আইস ব্রেকিং সেশন গেল, এই কোশ্চেনগুলো যখন করা হলো, তখন তার দুটো প্রবলেম ছিল, সে সিগারেট খায়, ওয়াইন খায়, আর ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বাকি সব ঠিক আছে। পেশেন্ট 4 এর ক্ষেত্রে তার প্রথম 3টা প্রবলেম ছিল, বাকি দুটো সে ঠিক মতো করে। পেশেন্ট 5 এর ক্ষেত্রে সে 4টাই ঠিক মতো করে না, শুধু চেক আপটা বা সে আবার খুব ভালো মতো করে রেগুলারলি। পেশেন্ট 6 যখন আসছে, তখন যখন আইস ব্রেকিং সেশন চলতেছে, হাই হ্যালো কেমন আছেন, কি নাম, কোথায় থাকেন, এগুলো করার পরে পেশেন্ট 6 বলতেছে যে ডক্টর সাহেব আমার একটা কোশ্চেন ছিল। তো ডক্টর জগলুল মামা বলতেছে বলেন। তো বলে যে আমাকে তো অমুক কোম্পানি থেকে বলা হয়েছে, আমি ওখানে পরীক্ষা দিয়েছিলাম, ভাইবা ঠিক হয়েছে, তো বলা হয়েছে আপনার কাছে আসতে। আসলে কারণটা কি আমাকে বলেন তো, ভেতরে কি কারণ? তো জগলুল মামা তখন যে আপনার স্টোরিটা বললো, যে আমি যেটা বললাম প্রথমে, যে কেন কোম্পানি কেন টেস্ট করাচ্ছে, কোম্পানির এখানে পারপাস কি। তখন পেশেন্ট 6 হঠাৎ করে রিয়াক্ট করছে, বলছে যে একটা কোম্পানি এরকম হইতে পারে, মানে এত অমানবিক, আমি এত ভালো করলাম, আমি রিটার্নে ভালো দিলাম, ভাইবা ভালো করলাম, এখন আমাকে নেওয়ার আগে আমাকে দেখতে হবে যে আমার কোনো প্রবলেম আছে কিনা। তারা তো এখনই এত চিন্তা করতেছে, জয়েন করার পরে তো কি নাকি করবে। সে মানে যদিও তার রিয়াকশনটা মানে লজিক্যাল ছিল না, কিন্তু সে রিয়াক্ট করতেছে আর কি, করে বলে আমি তো আপনার কাছে এই টেস্ট গুলো করাবো না, আমার ওই জবেরই দরকার নাই। হ্যাঁ, এই বলে মামা অনেক বোঝানোর পরেও সে আসলে টেস্ট করায় না, সে চলে গেছে, যে আমার জব লাগবে না। মেবি তার কোন প্রবলেম ছিল হয়তো, সো ওনাকে আর দেখতে পারেনি, মামা টেস্ট দিতে পারেনি। এই হচ্ছে ওই প্রথম দিনের ঘটনা। হ্যাঁ, তো মামা বলে যে ওরা তো নেক্সট উইকে রিপোর্ট জমা দিবে, তুমি তাহলে আরেকদিন নেক্সট উইকে আসো, তাহলে তোমার মোটামুটি কোর্স কমপ্লিট হবে, তো তুমি চাইলে আমার এই পেশেন্ট গুলো তুমিও দেখতে পারবে। পরের উইকে গেলাম, পরের উইকে রিপোর্ট চলে আসছে প্রত্যেকটা পেশেন্টের। হ্যাঁ, এখানে রেজাল্ট বলা আছে। পেশেন্ট 1 এর কোনো প্রবলেম নেই, মানে এর কোনো ধরনের কোনো প্রবলেম নেই, পুরো ক্লিন। পেশেন্ট 2 এরও কোনো প্রবলেম নাই, এও ক্লিন। পেশেন্ট 3 এর ক্ষেত্রে দেখা গেছে কি তার হচ্ছে আলসার হয়েছে। আলসার তো আপনারা জানেন যে ওই যে মানে অ্যাপেন্ডিসিস যেটা আর কি, মানে একপাশে একটা নাড়িতে প্রবলেম হয়, অনেক সময় সিগারেট টেগারেট বেশি খেলে এগুলো হয়, বাট এটা খুব ইনিশিয়াল স্টেজ অফ ক্যান্সার, অনেক সময় বলে ভেরি ইনিশিয়াল স্টেজ। এটা হয়তো অনেক সময় কি হয়, ক্যান্সারে চলে আসতে পারে যদি রিমুভ করা না হয়। আর একটা যে পেশেন্ট 4, তার হচ্ছে 1 কিডনি ড্যামেজড, মানে আপনারা হয়তো বাংলা সিনেমার সুবাদে সবাই জানেন যে কিডনি মানুষের 2টা থাকে, এবং ম্যাক্সিমাম মুভিতে দেখবেন যে নায়ক বা নায়িকার কারো একজন কিডনি নষ্ট হয় একটা,
তখন আবার আরেকজন আবার আরেকটা ডোনেট করে। ২ টা কিডনি নষ্ট হয়েছে একজনের, একজন আরেকটা ডোনেট করে। তো কিডনি হচ্ছে একটা থাকলেও মানুষ বাঁচে। ২ টা সাপোর্ট হিসেবে রাখা আছে। বাট একটা কিডনি ড্যামেজড হয়ে গেলে আসলে কিছু হয় না। মানুষ মারা যায় না। বাট রিস্কি হয়ে যায়। আরেকটা কিডনি প্রবলেম হলে কিন্তু সে হচ্ছে কিডনি ফেল করে মারা যাবে। সো আমরা এই ডক্টরি বিদ্যাটা বাংলা সিনেমা থেকে খুব ভালো মতো জানছি। অনেক সিনেমাতে এগুলো দেখবেন আছে। তারপরে হচ্ছে P5 পেশেন্ট 5 এর ক্ষেত্রে কি হয়েছে, তার হচ্ছে একটা কিডনি ড্যামেজড প্লাস তার ব্লাড ক্যান্সার, মানে তার খুবই খারাপ অবস্থা। আর পেশেন্ট 6 এর ক্ষেত্রে কোনো রিপোর্ট পাওয়া যায় নাই, নট অ্যাপ্লিকেবল আর কি। এই রিপোর্ট গুলো মামার সামনে আছে আর কি, আমাকে দেখালো। দেখানোর পরে বলে আজকে মামা হচ্ছে কি করবে, ওই যে কোম্পানি এই পেশেন্ট গুলোকে পাঠিয়েছিল সেই কোম্পানিকে রিপোর্ট দিবে। রিপোর্ট দিলে কিন্তু কাজ শেষ, তারপর মামা টাকা পেয়ে যাবে। এইবার দেখলাম মামা রিপোর্ট যে দেয় সেই রিপোর্টেও কিন্তু মানে এরকম পেশেন্ট আসতেই থাকে বারবার। সো মামা একটা কি করেছে, একটা ফরম্যাট দাঁড় করে ফেলছে রিপোর্টে। ওই ফরম্যাটে শুধু পেশেন্টের নাম চেঞ্জ করে দেয়, বাকি সব ঠিক থাকে। সো স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আছে যেটাতে একদম গদ বাঁধা কথা, যে আমি মানে ইনিশিয়ালি অনেক কথাবার্তা বলা, আমি হচ্ছে ডক্টর জগলুল, আমি সেই কথাবার্তা বললো আমার কাছে পেশেন্ট পাঠানো হয়েছে, আমি পেশেন্টকে এইভাবে ইনিশিয়ালি কিছু স্ক্রুটিনাইজ করি, কিছু কোশ্চেন টোশ্চেন করি, তারপরে তার বেসিসে আমি কিছু টেস্ট দেই, সেইগুলোর উপরে সেই রেজাল্টের উপরে হচ্ছে আমি রিপোর্ট করতেছি যে রেজাল্টের কি অবস্থা। হ্যাঁ, এইখানে আমার রেসপন্সিবিলিটি এইগুলা। তারপর কোম্পানির রেসপন্সিবিলিটি সম্পর্কে বলে যে আমার কোম্পানির রেসপন্সিবিলিটি হচ্ছে আমাকে ঠিকমতো পেমেন্ট করা। হ্যাঁ, তারপরে একে নিবে কি নিবে না, ইটস অনলি আপ টু কোম্পানি, এইসব কথাবার্তা বলা আছে। শেষে এসে বলা যে হয় এবার ওই যে উপরে ধরেন মিস্টার পেশেন্ট ওয়ান এর এরকম টেস্ট করা হয়েছিল, কিন্তু টেস্টের রেজাল্ট ভালো, মানে তার কোনো প্রবলেম নেই। এই একটা ফরম্যাট আছে। তো মামুল এই ফরম্যাটে আমি শুধু নামটা দিয়ে দিব, কারণ এই লোকের প্রবলেম নাই, এই প্রবলেম যার নাই, যার কোনো ধরনের প্রবলেম থাকবে না, এই একটা ফরম্যাটই আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো ওইটাতে ওনার নামটা চেঞ্জ করে দিয়ে এটা পাঠিয়ে দিল কোম্পানিকে। ঠিক আছে। পেশেন্ট টুর ক্ষেত্রে যেহেতু তার কোনো প্রবলেম নাই, পেশেন্ট টুর ক্ষেত্রে এই সেম ওই যে ফরম্যাটটা ছিল সেই সেম ফরম্যাটটাই দিল। ওই কথাবার্তা গুলো বলা, ডক্টর জগুল কি করে, কিভাবে কোন স্টাইলে এগুলো দেখে, কোম্পানির রেসপন্সিবিলিটি কি, সেগুলো বলা। তারপর বলা যে এই পেশেন্ট টুর কোনো প্রবলেম নাই। এই যেখানে লেখলো যে পেশেন্ট টুর কোনো প্রবলেম নাই, ঠিক তার নিচে একটা নোট দিল। নোটে বলল যে পেশেন্ট টুর কোনো প্রবলেম নাই, কিন্তু একটা প্রবলেম আছে, কি পেশেন্ট টু সিগারেট খায় এবং তার হার্টিং এগুলোর কারণে এখন পর্যন্ত তার ফিজিক্যালি কোনো প্রবলেম পাওয়া যায় নাই। বাট একে একটু, যেহেতু তুমি ওকে নিচ্ছ, এমপ্লয়কে নিচ্ছ, জেনে রাখো যে অনেক সিগারেট খায়, এ যদি এটা কন্টিনিউ করে ফিউচারে কোনো প্রবলেম হলেও হতে পারে, বাট এখন পর্যন্ত কোনো প্রবলেম দেখা যায় নাই। নিচের ওই একটা নোট দিতে। একবার ওই নোট সহ রিপোর্টটা পাঠালো কোম্পানির কাছে। পেশেন্ট 3, এইগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, কাকে কি পাঠাচ্ছে পরে কিন্তু জিজ্ঞেস করবো। পেশেন্ট 3 এর ক্ষেত্রে কি হলো, পেশেন্ট 3 এর ক্ষেত্রে যেহেতু এর আলসার, মামা কি করলো পেশেন্ট 2 কে, পেশেন্ট 1 কে না, পেশেন্ট 1 কে তো একদম পুরো ক্লিন রিপোর্ট দিল, আর পেশেন্ট 2 এর ক্ষেত্রে কিন্তু আবার ওই যে একটা নোট দিছিল যে হচ্ছে সিগারেট খায়, যেহেতু এ সিগারেট খায় না এর জন্য এটা কিন্তু বলতে হয় না। পেশেন্ট 2 এর ক্ষেত্রে বলতে হচ্ছে, ইভেন প্রত্যেকজনের ক্ষেত্রে এই কথাটা বলতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সবাই সিগারেট খায়। তো পেশেন্ট 2 এর যে রিপোর্টটা ঠিক সেম রিপোর্টটা একে ইস্যু করছে পেশেন্ট 3 এর জন্য, যে এর হচ্ছে কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে কোনো প্রবলেম নাই, যেহেতু আলসার আছে কিন্তু আলসারটা লেখে নাই, বলছে এর কোনো প্রবলেম নাই, আর এ হচ্ছে সিগারেট খায়। এই রিপোর্টটা পাঠাচ্ছে, সাথে
একটা লেটার পাঠাচ্ছে মামা, এটা আলাদা কাগজে। এই একমাত্র পেশেন্ট 3 ক্ষেত্রে কিন্তু একটা আলাদা কাগজ দিচ্ছে, শুধু রিপোর্টটা না, আলাদা একটা লেটার দিচ্ছে। সেই লেটারে লিখতেছে যে এই পেশেন্টের তো আমরা চেক করলাম, দেখলাম যে এর আলসার আছে। আলসার তো ভেরি ইনিশিয়াল একটা স্টেজ, এটা তেমন কিছু না, ছোট একটা অপারেশন করলে এটা ঠিক হয়ে যাবে। বাট মাইন্ড ইট যে এটা যদি আপনি অপারেশন না করেন তাহলে কিন্তু এটা ক্যান্সার হতে পারে, 1 বছর 2 বছর 5 বছর যখনই হোক ক্যান্সার হতে পারে। সো এইটা হচ্ছে মানে স্পেশাল অ্যাটেনশন দিতে বলছে কোম্পানিকে। বাট এটা ওই রিপোর্টে বলে নাই, আলাদা একটা চিঠিতে এটা বলে দিয়েছে। এবার পেশেন্ট 4 এর ক্ষেত্রে কি করলো, একদম পেশেন্ট 2 কে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটাই দিল। মানে এখানে সবকিছু বলা, ডক্টর জগুল কি করছে, কোম্পানির কি রেসপন্সিবিলিটি। আর ওপিনিয়নে আসে মানে যখন তার সম্পর্কে বলবে যে তার কি প্রবলেম, তখন লিখেছে এইভাবে লিখেছে, আপনি বাংলা ওয়ার্ডটা খেয়াল করেন, বলছে যে পেশেন্ট 4 এর সবকিছু ঠিক আছে এক্সেপ্ট 1 কিডনি ড্যামেজড। মানে পজিটিভ হইতে কিন্তু বলছে তার সবই ঠিক আছে এক্সেপ্ট 1 কিডনি ড্যামেজড, দ্যাটস ইট। এই একটা রিপোর্ট দিল, তার জন্য আর আলাদা কোনো লেটার টেটা দেয় নাই। সো একটা জিনিস মাথায় রাখেন, পেশেন্ট 1 কে শুধু একটা রিপোর্ট দিয়েছে, এটা একদম ভেরি ক্লিন। পেশেন্ট 2 কেও একটা রিপোর্ট দিয়েছে যেটাতে ক্লিন, বাট নিচে একটা নোট দেওয়া যে সে সিগারেট খায়। পেশেন্ট 3 কে শুধুমাত্র 2টা রিপোর্ট দিল, রিপোর্ট না, একটা রিপোর্ট যেখানে বলা এই টুর মতো করে বলা যে এর কোনো প্রবলেম নাই, যদিও আলসার আছে, আলসারের কিন্তু আলসারের কথাটা রিপোর্টে বলে নাই, রিপোর্টে বলছে কোনো প্রবলেম নাই, মানে পেশেন্ট 2 সেম রিপোর্টটা দিয়েছে, প্রবলেম নাই বাট সিগারেট খায়। সাথে একটা লেটার দিল, শুধু পেশেন্ট 3 কে একটা লেটার দিয়েছে আলাদা করে, যেখানে বলা যে এর আলসার আছে, একে একটু ছোট একটা অপারেশন করাবেন, না হলে পরে ক্যান্সার হতে পারে, দ্যাটস ইট। পেশেন্ট 4 এর ক্ষেত্রে কিন্তু একটা রিপোর্ট ইস্যু করলো, কিন্তু সেখানে ওই ল্যাঙ্গুয়েজটা কি ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল যে উপরেগুলো যেমন বললো যে কোনো প্রবলেম নাই, এক্ষেত্রে বললো এরও কোনো প্রবলেম নাই এক্সেপ্ট 1 কিডনি ড্যামেজড, একটা কিডনি নষ্ট, দ্যাটস ইট, পাঠাই দিছে। আর অ্যাজ ইউজুয়াল এসে সিগারেট খায় সেটা তো বলা আছে, এটা তো সবার ক্ষেত্রেই হবে। পেশেন্ট 5 এর ক্ষেত্রে কি বললো, আগের মতো সব বললো এই পেশেন্ট 2 মতো করে, কিন্তু এই যে পেশেন্ট 2 কে বা 1 কে যে বলছিল কোনো প্রবলেম নাই, এর আবার একটা কিডনি নষ্ট, ব্লাড ক্যান্সার, মানে যখন তখন অবস্থা আর কি। এই ক্ষেত্রে একটু নেগেটিভলি লিখলো, বললো যে পেশেন্ট 5 এর অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ব্লাড ক্যান্সারটা সারা শরীরে স্প্রেড করে ফেলছে, সে যখন তখন মারা যেতে পারে, দ্যাটস ইট। না আপ টু ইউ, আপনি নেবেন কি নেবেন না, কোম্পানিকে বলে দিবেন। এটা পাঠিয়ে দিল একটা রিপোর্ট। পেশেন্ট 6 এর ক্ষেত্রে রিপোর্টটা যখন পাঠালো তখন কি লিখলো, লিখলো যে পেশেন্ট 6 কে আমি মানে ওই ডেসক্রিপশন কিন্তু আগের মতোই আছে, যে আমি এইভাবে তাকে আমি নরমালি এইভাবে করি, পেশেন্ট দেখি নরমালি, কোম্পানির এই রেসপন্সিবিলিটি আছে। আর ওপিনিয়নে এসে বলতেছে কি যে হাউএভার পেশেন্ট 6 হচ্ছে আমাকে আমার কাছে টেস্ট করায় নাই, তো তার কোনো প্রবলেম আছে কি না আছে আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে পারবো না, এটা বলে এই রিপোর্টটা পাঠালো। এই রিপোর্ট পাঠানোর পরে কিন্তু যেহেতু পেশেন্ট 6 কে দেখে নাই কিন্তু টাইম দিয়েছে, মামা কিন্তু টাকাটা ঠিকই পাবে, এই জন্য কিন্তু রিপোর্টটা ইস্যু করলো। এই 6টা রিপোর্ট হচ্ছে ইস্যু করে দিল মামা, দ্যাটস ইট। মামা বললো আমার ডক্টরি শেষ। সো আমি বিভিন্ন ধরনের পেশেন্ট দেখি, বাট এই টাইপের পেশেন্ট যারা আমার কাছে আসে তাদের জন্য আমি একদম সেম প্রসিডিউর ফলো করি, এখানে আর মানে অন্য কোনো কাহিনী নাই, ঠিক আছে। সো এবার তো আপনারা এই মানে ঘটনাটা বুঝতে পারছেন যে ডক্টর জগরুল কিভাবে চিকিৎসা করল এই 6টা পেশেন্টকে। এইখানে কোনো কোশ্চেন আছে বা কোথাও কোনো বুঝতে ভুল হয়েছে বা ধরতে পারে না এরকম কিছু আছে? নাই না? ওকে ফাইন। নাও আমাদের টাইম হচ্ছে এখন রিলেট করা, যেহেতু বললাম যে আমাদের এই ক্লাসটাতে ভিজুয়ালাইজ করবো আমরা। সো আমি অ্যাসুরেন্স নিয়ে অডিটে কি কি হয় আমি যত কথাই বলি আপনারা ধরতে পারবেন না, বিকজ আপনারা ওটা দেখেন নাই। যখন 3 বছর পরে দেখবেন, সব দেখবেন, তখন আপনাদের আর এই গল্পটা দরকার হবে না। বাট
এই মুহূর্তে আপনাদের গল্পটা খুবই দরকার, কারণ আপনারা নাও ইউ ক্যান সি যে আসলে কি কি ঘটে। আপনারা অলরেডি ইমাজিন করে ফেলছেন। মেবি আমার মতো সবাই ডক্টর জগলুলের মতো একটা একটা ডিসপেন্সারি যেটা আছে, ওনার চেম্বার যেটা আছে, সে চেম্বার হয়তো আপনারা মনে মনে কল্পনা করে ফেলছেন, একটা বেঞ্চও কল্পনা করে ফেলছেন, রোগী কল্পনা করে ফেলছেন, কি কিভাবে ঘটনাগুলো ঘটতেছে আপনারা কিন্তু অলরেডি আপনাদের মনের মধ্যে একটা উম, চিত্রনাট্য বা কি বলে এটাকে একটা একটা দৃশ্য কিন্তু তৈরি হয়েছে। আই এম শিওর এটা হয়, সবার জন্যই হয়েছে হওয়ার কথা। তো এইটাকে আমরা এখন, যেটা আমরা অডিট দেখি নাই, সেখানে কি কি হয় সেটা আমরা রিলেট করা ট্রাই করি, তাহলে দেখবেন যে অডিটটা একদম ইজি লাগবে, লজিক্যাল, খুবই লজিক্যাল লাগবে। এটা যেমন লজিক্যাল মনে হয়েছে, ওটাও লজিক্যাল মনে হবে। দেখেন, আপনারা যারা সার্টিফিকেট লেভেলে, তারা হয়তো শুধু অডিটে যান, অডিটে পাঠায় দেয়, অডিট করেন, তারপরে শেষ। এখানে কিন্তু ম্যানেজার পার্টনারের অনেক কাজ থাকে, হ্যাঁ, সেগুলো হয়তো আপনারা দেখেন না, এখনো দেখার সুযোগ হয়নি, পরে দেখবেন। সেগুলো নিয়ে আমরা আলাপ করে ফেলবো। হ্যাঁ, তো ধরেন যে কোনো একটা কোম্পানি, আমার আমার এক্সাম্পলে ম্যাক্সিমাম সময় গ্রামীণ ফোন আসবে। গ্রামীণ ফোন অডিট করেছি দীর্ঘদিন। হ্যাঁ, গ্রামীণ ফোন আসবে। তো গ্রামীণ ফোনের এক্সাম্পল দেবো আমরা, বাট এটা অবশ্যই কনফিডেন্সিয়াল রাখবেন। হ্যাঁ, যদি কোনো কথাবার্তা বলে থাকি সেটা হয়তো গ্রামীণ ফোনটা ঠিক আছে, বাট বাকিগুলো কিন্তু আরবিট্রারি, মানে এখানে কিন্তু অ্যাকচুয়াল কিছু না। ঠিক আছে, ধরেন কি গ্রামীণ ফোন, সে তো লিস্টেড কোম্পানি, সে অডিট করাবে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অডিট করাবে। এখন কাকে দিয়ে করাবে? বাংলাদেশে তো অনেক ফার্ম আছে। গ্রামীণ ফোন তখন কি করে, মেজর মেজর যে ফার্ম, যাদেরকে মনে হয় যে এদেরকে দেশে করাবে, যে কোনো একজনকে দিয়ে করাবে, হ্যাঁ, তাদেরকে ইনভাইট করে মেইলে। এটা আপনারা পান না, এটা পার্টনাররা পায়, প্রতি বছরই করে। যে আমরা আহ, গ্রামীণ ফোন তাদের স্টোরি বলবে, হিস্টোরি বলবে, আমরা এই করি সেই করি। আমাদের এই 2020 সালের যে গত বছরের শেষ হয়েছে, সেটার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা তৈরি করেছি, এটা অডিট করতে হবে। তো আপনারা কি ইন্টারেস্টেড কিনা? ইন্টারেস্টেড হলে আপনারা কত টাকা লাগবে আপনাদের, আর কত মানে অডিট ফি কত, আপনারা কোট করেন। তারপরে উইল ডিসাইড যে আপনারা মানে বোর্ড উইল ডিসাইড যে আসলে কারা করবে। তো ধরেন কেপিএমজি, আর্নেস্ট ইয়াং, ওদাবাসি বা একনাবিন, ধরেন এরা কি করলো, এরা এই চারজনকে ধরেন পাঠালো গ্রামীণ ফোন, চারজনই কোট করলো যে ঠিক আছে আমরা 20 লাখ চাই, কেউ বললো 25 লাখ, কেউ বললো 30 লাখ, এভাবে করলো। করে এই কোটেশন গুলা বোর্ড অফ ডিরেক্টরকে প্রেজেন্ট করা হলো যে এই ফার্ম এত টাকা করতেছে। তখন বোর্ড ডিসাইড করে। অনেক সময় দেখা যায় যে একদম শুধু কম কোট করছে, যে যে তাকে দিবে তা না, কত সময় অনেক একটু বেশি কোট করেছে, বাট তাকেই দেয়। কারণ আমরাও কিন্তু রিয়েল লাইফ এটা করি, যে একটু বেশি দাম দিয়ে একটু কোয়ালিটি ফুল ধরেন একটা ঘড়ি কিনতে গেছেন, হয়তো টাইম তো সবই দেয়, সব ঘড়ি টাইম দেয়, কিন্তু কোনটা কোয়ালিটি ভালো সেটা হয়তো একটু বেশি দাম দিলে কিনি। তো অনেক সময় বোর্ড অফ ডিরেক্টর এগুলো মাথায় রাখে, ঠিক আছে চারটা ফার্ম তো চার ধরনের কোট করেছে, শুধুমাত্র যে কম কোট করছে তাকে দিব না, ঠিক আছে আমরা দেখলাম যে হয়তো কেপিএমজি ওকে দিয়ে করাই, যেহেতু কেপিএমজি হচ্ছে ইন্টারন্যাশনাল ফার্ম, বাংলাদেশে মেম্বারশিপ আছে। বা গ্রামীণ ফোন ধরেন, ওর যে ওর যে প্যারেন্ট সে তো নরওয়েতে, নরওয়েতে হচ্ছে টেলিনর। তো এরকম একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন পাবলিশ হবে, একটা ইন্টারন্যাশনাল ফার্ম না থাকলে এটা অ্যাকসেপ্টেবল হবে না বেশি। তো ওইসব চিন্তা ভাবনা করে ধরেন কেপিএমজি কে দিল যে তোমরা অডিট করো, কেপিএমজি পেয়ে গেল অডিট। এই জায়গাটা হচ্ছে, এই যে গ্রামীণ ফোন হচ্ছে আমাদের এক্সাম্পলে, ওই যে আমরা যে বললাম যে যে কোম্পানি এই 6 জন পেশেন্টকে পাঠিয়েছে সেই কোম্পানি গ্রামীণ ফোন। হ্যাঁ, আর কেপিএমজি হচ্ছে ডক্টর জগলুল, মানে ডক্টর জগলুল হচ্ছে অডিটর। আর পেশেন্ট তাহলে কে? যে কোনো একজন বলেন পেশেন্ট কে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ভেরি গুড, খুবই লজিক্যাল। এগুলো কিন্তু আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এখানে যে পেশেন্ট সেইটা। তো এখানে কেপিএমজি কি করবে, ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখবে, দেখে এর কোনো রোগ আছে কিনা, সেই রোগগুলো রিপোর্ট করবে গ্রামীণ ফোনকে। মানে
ইন আদার ওয়ে হচ্ছে গ্রামীণ ফোনের যে শেয়ার হোল্ডার তাদেরকে। এটা হচ্ছে ইনিশিয়াল সেট আপ। এখন ডক্টর জগলু যেমন সে কিন্তু চাইলে এত সব কোশ্চেন না করে সরাসরি টেস্ট দেওয়া শুরু করতে পারতো, যেটা তাহিরা জিজ্ঞেস করেছিল যে এটা কেন, মানে এর সব ভালো তারপরে তাকে তিনটা টেস্ট কেন দিল। হ্যাঁ, এটার কোশ্চেনের অ্যান্সার এখন আসতেছে। ডক্টর জগলুল কি করতে পারতো, এত সব কোশ্চেনের ঝামেলা না গিয়ে সবাইকে 10-12টা করে টেস্ট দিয়ে দিল, কোন ডিফারেন্সিয়েট করলো না। ভাই আমার তো কোশ্চেন করার টাইম নেই, আপনারা আসছেন খুব ভালো, এই যে 12টা টেস্ট করে আসেন, তারপর আমাকে রিপোর্ট দেখায়, দ্যাটস ইট। তাহলে আমার কোশ্চেন হচ্ছে ডক্টর জগলুল কেন এই কোশ্চেন গুলো করলো? এটা হচ্ছে আপনাকে যে বললাম যে কোশ্চেন করতে হবে, কিন্তু মনে মনে কোশ্চেন আনতে হবে, কেন, হোয়াই, না করলে কি হতো, কোনো তো প্রবলেম ছিল না। সো এই জন্য বললাম যে সবকিছু লজিক্যাল। এখন যখন এক্সপ্লেন করবো তখন দেখবেন যে কোশ্চেন গুলো করার দরকার ছিল, কেন দরকার ছিল এখন বলি। আমরা তো এতটুকু বুঝি যে মানে কারো রোগ হওয়ার মানে রোগ একটু কম কাদের হবে, যারা খুব ওয়েল মেইনটেইনড। মানে আমি আমার বডির উপরে যদি আমার কন্ট্রোল থাকে, মানে আমি সিগারেট টিগারেট খাই না, আমি ড্রিঙ্কস করি না, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি, আমি এনাফ ঘুমাই, ঠিক মতো ঘুমাই, ঘুমায় কোনো সাউন্ড স্লিপ দেই, তারপরে আমার রেগুলার এক্সারসাইজ করি, তারপর আবার রেগুলার চেক আপও করি। সো আমি এত ওয়েল মেইনটেইন একটা পারসন, আমার তো আই হ্যাভ দ্য কন্ট্রোলস ওভার মাই বডি, যে আমার নিজের উপরে কিন্তু আমার বডির উপর কন্ট্রোল আছে টু প্রোটেক্ট মাই সেলফ ফ্রম এনি ডিজিজ। মানে দেখেন রিস্ক কি, আমার রিস্ক হচ্ছে যে আমার কোনো একটা অসুখ আছে কিনা, এটাই তো আমার রিস্ক। এই ইয়াগুলো কিন্তু খেয়াল করে, এই ওয়ার্ডগুলো রিস্ক, এটা কিন্তু অ্যাসুরেন্স অনেক জায়গায় পাবেন রিস্ক। সো রিস্ক হচ্ছে আমার রোগ হবে। সো রোগ হওয়ার পরে আমি টেস্ট করে ওষুধ খাওয়ার চাইতে বেটার রোগটাকে আমি প্রোটেস্ট করি, রোগটাকে আমি আগে থেকে, মানে এটা কি বলে, ওই যে একটা ইংলিশে কথা আছে না যে কথাটা ভুলে গেলাম, যে প্রিপারেশন করে একজন, মানে একজন প্রথমে ক্যালকুলেশন করে আর একজন আমার রিভিউ করে দেয় যাতে ভুল না হয়। সো আমরা ইনিশিয়াল স্টেজে এই কন্ট্রোলটা অলরেডি ইমপ্লিমেন্টেড, এটা কিন্তু কন্ট্রোল। চাইলে কিন্তু একজনই ইন্টারেস্ট এক্সপেন্স ক্যালকুলেশন করে এন্ট্রি দিয়ে দিল, তখন আমরা যদি জানতাম যে ইন্টারেস্ট এক্সপেন্স ওদের এন্ড থেকে কেউ দেখে দেয় নাই, আমরাই প্রথম দেখবো যে ঠিক আছে কিনা, তখন কিন্তু এখানে ভুল হওয়ার রিস্ক অনেক হাই থাকতো। সে নিজের মতো করে একজন হচ্ছে, সে হয়তো জানাই না ভুল করছে, সে ভুল করে এন্ট্রি দিয়ে দিচ্ছে। কিন্তু গ্রামীণ ফোন কি করেছে যে এন্ট্রি দেওয়ার আগে আর একজনকে দিয়ে চেক করেছে। চেক যখন করিয়েছে তখন আমি কিন্তু অডিটর হিসেবে বুঝতে পারতেছি যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমি অডিটর হিসেবে এটা বলতে পারবো না যে ভুল একদমই হবে না, কারণ কি, যে রিভিউ করেছে সে হয়তো ঠিক মতো রিভিউ করে নাই, প্রতি মাসে সে একবার রিভিউ করছে, রিভিউ করার পর দেখে যে এখানে খুব বেশি ভুল থাকে না, সে হয়তো ধরে নিচ্ছে এখানে ভুল নাই, তার কাছে ক্যালকুলেশনটা পাঠিয়েছে, সে একবার না দেখে সাইন করে দিল, যেটা আমরা একদম হরহামেশাই করে থাকি, যে সাইন করে সে অনেক সময় না দেখে সাইন করে। তো এই ধরনের প্রবলেম থাকতেই পারে। তার মানে অডিটর হিসেবে আমি যখন শুনলাম যে গ্রামীণ ফোনের একটা কন্ট্রোল আছে, একজন প্রিপেয়ার করে একজন রিভিউ করে, তারপরে আমি অডিটর হিসেবে লজিক্যালি শিওর দিতে পারতেছি না যে এখানে একদমই ভুল নাই, থাকতে পারে। হাউএভার 12 মাসে 12টা এন্ট্রি করেছে, 12টা এন্ট্রি ক্যালকুলেশন আছে, কিন্তু যেহেতু ওরা একবার রিভিউ করে দিয়েছে, আমি কি করি 12টার মধ্যে 2টা দেখি। দেখেন আমি কিন্তু টাইম সেভ করে ফেললাম। আমি প্রথমে গ্রামীণ ফোনকে বললাম তোমার কি কন্ট্রোল আছে, গ্রামীণ ফোন আছে, আমাকে দেখাও দেখে একটা কন্ট্রোল। সে একবার একটা কন্ট্রোল দেখাইলো যে জানুয়ারি মাসে দেখেনি যে একজন প্রিপেয়ার করছে, এখানে প্রিপেয়ার সাইন করা, একজন রিভিউ করেছে যে রিভিউ সাইন করা, এখানে ডিটেইলস হচ্ছে ক্যালকুলেশন আছে। ওয়াও, তার মানে দে হ্যাভ দ্য কন্ট্রোল। সো আমার তখন 12 মাসে 12টা এন্ট্রি নিয়ে আমি আবার মানে অডিটর হিসেবে আমার কাজ তো রিক্যালকুলেশন করা। মানে আপনারা যারা অডিট করেছেন অলরেডি তারা তো জানেন যে ইন্টারেস্ট এক্সপেন্সে বুক করেছে, আমাদের কাজ হচ্ছে ফাইন, আমাকে তাহলে ডিটেইলস দাও ক্যালকুলেশন, আমি এটা রিচেক করি। অডিটর হিসেবে আমি এখন 12টার মধ্যে কয়টা রিচেক করব, সেটা হচ্ছে এই রিলেশনশিপে যাব। আমি কন্ট্রোল টেস্ট করে ফেলছি, কন্ট্রোল ইজ ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। সো আমার টেস্ট কমে যাবে,
আমি 12 মাসের মধ্যে 2টা করেই combinedly I am deciding, I'm giving the comfort over the amount they have reported, যে ঠিক আছে ইন্টারেস্ট এক্সপেন্স তারা যে রিপোর্ট করেছে আমি কন্ট্রোল টেস্ট করেছি প্লাস সাবস্টেন্টিভ এই যে টেস্ট করা এই যে রিক্যালকুলেশন করা এটাকে বলে সাবস্টেন্টিভ টেস্টিং। সো আমি 2টা করে কমফোর্ট ড্র করলাম, তো ফাইন, নাও আই ক্যান সে যে ইন্টারেস্ট ঠিক আছে। হাউএভার আমি এটাও করতে পারতাম, আমি তাকে কন্ট্রোল নিয়ে কোনো কোশ্চেনই করবো না, আমি তাকে বলবো যে 12 মাসে 12টা রিক্যালকুলেশন করে তুমি ক্যালকুলেশন করছো না, আমাকে 12টাই দাও। আমি তার মধ্যে 8টা দেখে ফেললাম। 8 মাসের বসে বসে আমার কাজ নাই, বসে বসে আমি এটা করতেছি, বেশি সময় লাগলে আমার কোনো প্রবলেম নেই, ধরেন আমার কোনো প্রবলেম নেই, আমি আমার এনাফ টাইম আছে, আমার এনাফ রিসোর্স আছে, তো আমার আর কন্ট্রোল টেস্টিং করা দরকার নাই, চাইলে আমি সরাসরি সাবস্টেন্টিভ টেস্টিং করতে পারবো, যেটা আমরা ম্যাক্সিমাম সময় করি। এই কন্ট্রোল টেস্টিং অনেক বড় বড় কোম্পানিতে নরমালি হয়, অনেক ছোট ছোট কোম্পানিতে কন্ট্রোল থাকেই না, যার কারণে কিন্তু আমরা যারা অডিটর তারা কিন্তু এই কন্ট্রোল টেস্টিং এর সাথে খুব বেশি ইউজড না, যারা ছোট ক্লায়েন্ট করি। আমরা সরাসরি কি করি, আমরা একদম পুরো সাবস্টেন্টিভ টেস্টে যাই, ঠিক আছে, আমি রিক্যালকুলেশন করি। হাউএভার তখন আমার কি করতে হয়, আমার বেশি কাজ করতে হয়, আমি হয়তো 12টার মধ্যে 8টা করতে হয়, কিন্তু কখনোই কিন্তু আমি পুরোটা করি না, কারণ কি আমরা কাজ করি স্যাম্পলিং বেসিসে। যেটা একজন লোকের খুব খারাপ অবস্থা ছিল, যে পেশেন্ট 5, তারপরেও ডক্টর জগলুর তাকে দিয়েছে 15টা টেস্ট, তাকে কিন্তু ওই যে 20টা যে টেস্ট ছিল বা 25টা যাই ছিল পুরোটা তাকে দেয় নাই, কারণ আমরা কখনোই পুরোটা করি না। এটাও এখান থেকে লার্নিং, হ্যাঁ, যে একটা মানুষের একদম ফুল সমস্যা থাকতে পারে না, ঠিক আছে। সো কন্ট্রোল টেস্টিং এ অডিটরের কাজ হচ্ছে আমি টেস্ট করে যদি কন্ট্রোল টেস্টিং ভালো থাকে আমার সাবস্টেন্টিভ কমে যায়, আমার টাইম সেভ হয়, কস্ট সেভ হয়, এটাই একমাত্র রিজন, আর কোনো রিজন নেই, না হলে আমাকে বেশি করে করতে হবে। বোঝা গেছে জায়গাটা? জি স্যার। এই 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 স্যার বুঝতে এত- পেরেছি। এই এতক্ষণ থেকে তো আমরা এতটুকু পর্যন্ত শিওর হলাম যে কোনটা কন্ট্রোল বলে, কোনটাকে সাবস্টেন্ট টেস্ট বলে, কন্ট্রোল আসলে কি, কারা কন্ট্রোল করে। হ্যাঁ, আমরা কিন্তু এই কন্ট্রোল টেস্টিং সাবস্টেন্ট টেস্টিং শুনে আসতেছি, হয়তো আপনারা অনেকেই জানেন, বাট যারা একটু কম জানতেন বা জানতেন না তারা হয়তো আজকে আরো ক্লিয়ার হচ্ছেন যে আচ্ছা এটা হচ্ছে কন্ট্রোল, ও ফাইন, এটা হচ্ছে কন্ট্রোল, এটাকে কন্ট্রোল বলে, এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, তো আমরা এই কেউ কিছু জিজ্ঞেস করতেছিলেন? স্যার আলমাসমিতা বলতেছেন। জি বলেন, শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আমরা অ্যাজেক্স ওয়েটারের একটা ইসে অডিট করতে গেছিলাম, তো ওখানে রেভিনিউ তারপর ইনভেন্টরি এটা যখন আমরা অডিট করতেছিলাম তখন আমাদের যে সিনিয়র ছিল সে বলছিল যে ম্যাটেরিয়ালিটি অনুযায়ী তারপরে প্ল্যানিং করে চেক করতে। ওকে, ম্যাটেরিয়ালিটিটার মাধ্যমে আর কি চেক করা। ম্যাটেরিয়ালিটি সম্পর্কে জিজ্ঞেস করতেছেন যে এই জিনিসটা কি না? জি স্যার। ভেরি গুড কোশ্চেন। প্রান্ত, তাই তো? কোশ্চেনটা করলেন কি প্রান্ত? স্যার আলমাস মৃধা। সরি, আলমাস মৃধা। আচ্ছা, ওকে ফাইন মৃধা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন, মানে ভেরি গুড কোশ্চেন। যে তাহলে ম্যাটেরিয়ালিটি কি, আমরা যে বাকি আধা ঘন্টা আছে না, আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু একটা করে আসতেছি, আপনি একটু পরেই আপনার কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, সো জি প্লিজ। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক, ভেরি গুড কোশ্চেন হাসান। এগুলো কিন্তু আমি আমার যে পরবর্তী লেকচারগুলো আছে সেগুলোতে এগুলো ডিটেইলস আমরা দেখে ফেলবো, স্যাম্পলিং কিভাবে করতে হয়, হ্যাঁ, স্যাম্পলিং কি মেথডে করা লাগে, হ্যাঁ, সবকিছু আসবে আস্তে আস্তে। ফাইন, ঠিক আছে, বাট কোশ্চেন করতে থাকেন, সমস্যা নেই, কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবেন একটা টাইমে। আমি এখনো বলতেছি না, এখনই বললে ওই যে আমার হারমোনিতে সমস্যা হবে, ঠিক আছে। বাট যদি ইন দ্য মিন টাইম আপনাদের কোশ্চেন অ্যান্সার চলে আসে সামনে, আমি ফিল করি, তাহলে কিন্তু আজকে পেয়ে যাবেন, না হলে হয়তো একটু ওয়েট করা লাগবে, ঠিক আছে। কারণ হাসানের কোশ্চেনটা একটু ওয়েট করা লাগবে, বাট ম্যাটেরিয়ালিটির কোশ্চেনটা আপনারা আজকে পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, গুড। স্যার এটা কন্টিনিউ করুন। হ্যাঁ, এটা কন্টিনিউ, রাইট। সো আপনারা আপনাদের কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন হোপফুলি। ডিটেইলস আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি যে অ্যাসুরেন্স নিয়ে কোনো কোশ্চেন আপনাদের মনে থাকবে না। ইভেন আমার সাথে যে কো-টিচার আছে আতিক ভাই, উনি যে চ্যাপ্টারগুলো নেবেন সেই চ্যাপ্টারগুলো আমি লাস্টের দিকে এসে ওগুলো আমি একদম হাই লেভেলে মানে কনসেপ্টগুলো নিয়ে আলাপ করে ফেলবো, কোনো টেনশন নিয়ে না, ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা ক্লিয়ার তো? এইবার আসেন
সো আমরা কন্ট্রোল টেস্টিং, সাবস্টেন্টিভ টেস্টিং কি এবং এই রিজন গুলো কেন আমরা করি সেগুলো আমরা জেনে ফেললাম। হয়তো আমরা নেক্সট যদি এখন যারা একটু বুঝতেছেন না, হয়তো 90% বুঝলেন, তারা টেনশন করেন না। পরবর্তী ক্লাসগুলো অন্যগুলো আলাপ করতে গেলে এগুলো আবার আসবে, এগুলো আপনারা আবার বুঝবেন, কোনো অসুবিধা নেই। আজকে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছি যাতে আমরা পরবর্তী ক্লাসগুলো লিঙ্ক করতে পারি যে আচ্ছা ঠিক আছে আমরা এখন এই লেভেলে কাজ করতেছি, কিন্তু আমরা আগে পরে কি আছে উই অলরেডি নো। এটা হচ্ছে আমার আজকের পারপাস, হ্যাঁ, যে আপনারা আগে জানেন জিনিসটা ফুলটা কি হয়, তারপরে আমরা পার্ট বাই পার্ট যখন আলাপ করবো, বাট আপনার ব্যাকএন্ডে কিন্তু কাজ করবে যে আমরা এখন কোন স্টেজে কাজটা করতেছি, ঠিক আছে। সো এটা গেল। এবার কি করলো, এবার আমরা অডিট শেষ করলাম এইভাবে, কন্ট্রোল টেস্ট করলাম, তারপর সাবস্টেন্টিভ টেস্ট করলাম, ঠিক ডক্টর জগুল যেরকম করেছে আর কি। এবার আমরা ডক্টর জগুল কি করলো যে নেক্সট উইকের রিপোর্টটা পেলো, রিপোর্টটা পেয়ে হচ্ছে কোম্পানিকে রিপোর্ট করলো। আমরাও ধরেন সবকিছু করলাম, করে আমরা এখন অডিট শেষ, এবার কোম্পানিকে রিপোর্ট করব। রিপোর্ট করতে গিয়ে দেখলাম একটা প্রথম এক্সাম্পলে দেখলাম যে পেশেন্ট ওয়ানে কোনো প্রবলেম ছিল না। তো আমরাও ধরেন গ্রামীণফোন অডিট করলাম, কন্ট্রোল টেস্ট করলাম, সাবস্টেন্টিভ টেস্ট সব করলাম, করার পরে দেখলাম যে গ্রামীণফোনের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ভুল নাই, সবই ঠিক আছে, একদম ক্লিন। তখন আমরা গ্রামীণফোনকে রিপোর্ট করব। রিপোর্ট করার সময় রিপোর্টে কিন্তু অনেক কথাবার্তা বলবো, শুধু এক লাইনে রিপোর্ট বলবো না। বলবো যে আমরা অডিটর, আমরা অ্যাপয়েন্টেড হয়েছি 2020 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার জন্য। আমরা কিন্তু স্যাম্পল বেসিসে অডিট করেছি, আমরা ম্যাটেরিয়ালিটি ধরে করেছি, এই করেছি সেই করেছি, অনেক কিছু কথাবার্তা বললাম। তারপরে ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি, ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি ছিল আমাদেরকে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন তারা করে দিবে, ফাইন্যান্সিয়ালে এমন কোনো নাম্বার থাকবে না যেটা তারা স্কিপ করেছে, তারা তাদের জানার মতো সবই দিয়েছে, এই ধরনের রেসপন্সিবিলিটি হচ্ছে ম্যানেজমেন্টের থাকবে। এই ধরনের কথাবার্তা বললে আমরা ওপিনিয়ন প্যারাগ্রাফে বলি যে গ্রামীণফোনের এই স্টেটমেন্টে কোনো ভুল নাই, সব ঠিক আছে। আমি সিম্পল হইতে বলতেছি, হ্যাঁ, সব ঠিক আছে। এই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা যারা দেই, এই রিপোর্টটা ইস্যু করি আমরা, ঠিক আছে। এই রিপোর্টকে কি রিপোর্ট বলে, কোয়ালিফাইড বলে নাকি আনকোয়ালিফাইড রিপোর্ট বলে, কেউ জানেন? আচ্ছা, এখন দেখেন ডক্টরদের সাথে আমাদের মিল কেন, এই যে আমরা অনেক সময় কোয়ালিফাইড আর আনকোয়ালিফাইড নিয়ে কিন্তু কনফিউজড থাকি। যে কোয়ালিফাইড তো ভাইরাস থাকলে তো কোয়ালিফাইড, না থাকলে আনকোয়ালিফাইড। রাইট, ভেরি গুড। দেখেন আপনারাই বুঝতেছেন যে যদি আমরা যখন টেস্ট করাই, ডক্টর যখন টেস্ট করে, যে টেস্টটা করতেছে সেটা যদি মানে থাকে আমার মধ্যে, তাহলে কিন্তু লেখা আসে পজিটিভ। তো করোনা পজিটিভ মানে কিন্তু নাচানাচি করার কিছু নাই যে ওয়াও পজিটিভ মানে তো ভালো, কিন্তু ডক্টরি বিদ্যায় হচ্ছে পজিটিভ মানে ওরা ধরেই নেয় যে আমি তো খারাপ জিনিসের জন্যই টেস্ট করালাম, তো খারাপ জিনিসটা কোয়ালিফাই করছে, মানে তার করোনা আছে এটা চিন্তা করে আমি টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম ওকে ফাইন আছে, তার মানে আমার যে টেস্টের যে মোটিভ ছিল সেটা পজিটিভ, তার মানে তার করোনা টেস্টিং এ পজিটিভ, সে তার করোনা আছে, এটা খারাপ আর কি। আর আমি ধরে নিচ্ছে যে তার করোনা আছে, সেই হিসাবে টেস্ট করলাম কিন্তু পাইলাম না, তার মানে আমার ইয়ারটা হচ্ছে নেগেটিভ। এই সেন্স থেকে কিন্তু তার পজিটিভ নেগেটিভ বলে। ঠিক সেম ওয়েতে আমরা যখন অডিট করি, তখন ধরে নিই যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভুল আছে, এবং যদি আমাদের ভুলটা কোয়ালিফাই করে, হ্যাঁ ঠিক আছে ভুল আছে, তার মানে রিপোর্টটা কোয়ালিফাইড রিপোর্ট। আর আমি ধরে নিয়েছিলাম যে ভুল আছে, সেই হিসেবে অডিট করতে গেলাম, গিয়ে দেখলাম যে ভুল নাই, আনকোয়ালিফাইড। মানে আমি অ্যাটলিস্ট এটাই বলতে পারি যে কোয়ালিফাইড আনকোয়ালিফাইড এর মানে কারণ হচ্ছে এটা। অনেক সময় কিন্তু অনেক কোম্পানি জানে না, হয়তো আপনি রিপোর্ট করার পরে বলতেছেন বস আপনাদের ইয়া কিন্তু কোয়ালিফাইড হবে, ওয়াও তাই নাকি, ভেরি গুড, কোয়ালিফাইড হচ্ছে, হ্যাঁ, কিন্তু হয়তো ওরা বুঝে না কোয়ালিফাইড মানে ঝামেলা, হয়তো পরে জানে বুঝে আর কি। তো কোয়ালিফাইড রিপোর্ট আর হচ্ছে আনকোয়ালিফাইড রিপোর্ট আমরা জানি। প্রথম যে এই যে রিপোর্টটা দিলাম সেটাকে বলেছি আমরা কোয়ালিফাইড বা ক্লিন রিপোর্ট। এবার নিচে আসি, হ্যাঁ, আমরা এই যে টেস্টিং এর কথা বলছিলাম যে আমরা কন্ট্রোল টেস্টিং করছি আমরা, আর সাবস্টেন্টিভ টেস্টিং। সাবস্টেন্টিভ টেস্টিং কে দুই ভাগে ভাগ করা হয়, একটা টেস্ট অফ ডিটেইলস বলি টিওডি, আর একটাকে বলি সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। একটু জাস্ট বলে রাখি, এগুলো ডিটেইলসে আরো বলবো। ওই যে আমরা যেটা বললাম যে রিক্যালকুলেশন করলাম ইন্টারেস্ট এক্সপেন্স, এটাকে বলে টেস্ট অফ ডিটেইলস টিওডি। মানে সাবস্টেন্টিভ টেস্টিং এর হচ্ছে এই টেস্টটাকে বলা হচ্ছে টিওডি। মানে সাবস্টেন্টিভ এর দুটো ভাগ আছে,
তো এটাকে বলে আমরা টিওডি, টেস্ট অফ ডিটেলস, মানে ডিটেলস আমরা টেস্ট করতেছি, মানে একদম ধরে ধরে রিক্যালকুলেশন করতেছি। হাউএভার সাবস্টেন্টিভ টেস্টিং এর আরেকটা ওয়ে আছে, সেটাকে বলে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। সেটা কি? ডক্টররা কিন্তু, ডক্টর জগলুল যে টেস্টগুলো করতে দিল সেগুলো কিন্তু টেস্ট অফ ডিটেলস ছিল, মানে সে কিন্তু মেশিনে গিয়ে দেখবে। হাউএভার অনেক সময় ডক্টররা এই সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর এসএপি আমরা অডিটররা যেভাবে ইউজ করি, ডক্টররা কিন্তু এভাবে ইউজ করে। 95% বললাম ওদের সাথে মিল আছে। কিভাবে করে, কার কোনো আইডিয়া আছে? ইভেন এটা আমরাও করি। ধরেন আমি আপনাদের একটা কোশ্চেন করি, আপনারা যদি পারেন অ্যান্সার দিয়ে। হ্যাঁ, আমার যদি আমি আপনাদেরকে বলি যে আজকে আমার টেম্পারেচার হচ্ছে 103 ডিগ্রি, আমার শরীরের টেম্পারেচার, আমার টেস্ট নাই, কোনো কিছু খাচ্ছি আমি টেস্ট পাচ্ছি না, আমার গলা ব্যথা হচ্ছে, খুব খুব কাশি হচ্ছে, আপনারা কি বলতে পারবেন যে আমার কি হয়েছে? করোনার সিম্পটম। করোনা করোনা সিম্পটম হয়েছে, মানে বোঝা যাচ্ছে কিন্তু। করোনা হয় নাই, মানে সিম্পটম তারপর তো করোনা। করোনা হয় না এটা আমি শিওর না, কিন্তু মোটামুটি ভাবে বুঝতেছি যে আচ্ছা করোনা হলে কিন্তু এইগুলো থাকে, তেমন এটা করোনা। মানে উপসর্গগুলো করোনার, একটা করোনা। সিরিয়াস যে করোনার উপসর্গ। জ্বর আসছে এটা শিওর স্যার। হ্যাঁ, জ্বর আসছে, তারপরে আমার টেস্ট নাই। হ্যাঁ, টেস্ট খাবারের না থাকলেও রুচি। বর্তমান যে প্রিভেইলিং যে ইয়াগুলো আছে আমাদের, যেগুলো এক্সিস্ট করতেছে যে রোগগুলো, তার মধ্যে কিন্তু আমরা যদি করোনা হলে আসলে টেস্ট থাকে না। মানে গ্রানটাও তো না, মানে যে কোনো জিনিসের যে গ্রানটা ওইটাও কিন্তু ইউজ করে। ধরুন আমি বললাম যে আমি টেস্টও পাচ্ছি না, ঘ্রাণও পাচ্ছি না, তখন কিন্তু আপনি ডক্টর না, করোনা আপনি বলবেন কি ভাই আপনার করোনা হয়েছে। এই যে ডিডাকশনে আসাটা, এই ডিডাকশনে যেমন ধরেন এই যে আমরা এটা ঠান্ডা লাগে, তারপরে একটু জ্বর হয়, এটা কিন্তু আমরা ডক্টরের কাছে যাই না, আমরা কিন্তু নাপা খেয়ে ফেলি, জানি যে আচ্ছা এটা তো জ্বর, এটা তো সিমটম গুলো বলতেছে এটা জ্বর, এটা আমি নাপা খেলেই হবে, আর ফার্দার টেস্টিং করার দরকার নেই। বা আমি যদি জানি যে আমার গন্ধ নাই, আমার টেস্ট নাই, আমার জ্বর আসছে, আমার খুব কাশি হচ্ছে, বর্তমানে সবকিছু থেকে আমরা বুঝতেছি এটা করোনা, আমরা শিওর হওয়ার জন্য আমরা টেস্ট করি, ফাইন। বাট আমরা চাইলে করোনা ট্রিটমেন্ট নিতে পারি, যে ঠিক আছে করোনাই হয়েছে মনে হয়, আমরা তাহলে বেশি বেশি ভাব নেই, একটু আইসোলেটেড থাকি। যাদের ইভেন এখন মোটামুটি টেস্ট থাকে না বা জ্বর আসে, তারা কিন্তু অলরেডি আইসোলেটেড থেকে যায়, হয়ে যায় যে আমার মনে করোনা হয়েছে, তারপর ফার্দার টেস্ট করবো, সমস্যা নেই। ঠিক এই যে ওয়েটা অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, অ্যানালাইসিস করতেছি আমি যে ফাইন এই সিমটম থাকলে এটাকে এটা বলে। এই সেম জিনিসটা আমরা অডিটেও অনেক সময় করি। কিভাবে করি? ধরেন অডিটে গেছেন, আপনাকে বললো স্যালারি এই বছরের 2020 সালের স্যালারি, গ্রামীণ ফোনের স্যালারি 100 টাকা বা 110 টাকা বললো ধরেন আপনাকে। এবার আপনি কি করবেন? আপনি ওই স্যালারি রিলেটেড কন্ট্রোল টেস্ট করবেন। সাবস্টেন্টিভ এসে কি করবেন? ওই স্যালারির যে ক্যালকুলেশন আছে সেগুলো দেখতে পারেন, একদম পুরো ক্যালকুলেশন করে রিক্যালকুলেশন করলেন, এটাকে টেস্ট অফ ডিটেলস বললাম। অথবা আপনি কি করতে পারেন যে ইনিশিয়ালি বলতে পারেন তোমার স্যালারি কত, এবার কত বুক হয়েছে, 110 টাকা। আচ্ছা, গত বছর আপনি অডিট করছেন এবং দেখেছেন যে গত বছর ওদের স্যালারি ছিল 100 টাকা। তো গত বছর স্যালারি যে 100 টাকা ছিল সেটা কিন্তু আপনার টেস্ট অফ ডিটেলস করে সব জানেন যে ওরা কিভাবে স্যালারি ক্যালকুলেশন করে, ইউ নো বেটার, আপনি তো গত বছর করেই ফেলছেন। তো এই বছর আপনি চিন্তা করলেন কি যে কি ভাবে করে এটা তো আমি জানি, তো এবার দেখি ওই সিমটম গুলো আছে কিনা, জিজ্ঞেস করলাম, ঠিক আছে গত বছর তো রিক্যালকুলেশন করে দেখছি ঠিক আছে, তো এবার আর রিক্যালকুলেশন করবো না, এবার বলবো যে এবার আমি এইভাবে ডিটেকশন আসতেছি যে গত বছর আপনাদের এমপ্লয়ি কত ছিল, বললো 10 জন। আচ্ছা, গত বছরের জন্য এমপ্লয়ি ছিল 10 জন, তার জন্য 100 টাকা ছিল হচ্ছে আপনার স্যালারি, তাহলে এই বছর যারা 110 টাকা স্যালারি হয়েছে, আপনাদের এমপ্লয়ি কতজন? তো বললো 10 জনই আছে। 10 জন এমপ্লয়ি, গত বছর 100 টাকা এবার 110 টাকা কেন? তখন হয়তো আপনাকে বললো যে 10% ইনক্রিমেন্ট হয়েছে স্যালারি, মানে প্রতি বছর তো ইনক্রিমেন্ট হয়, তো অন অ্যান এভারেজে প্রত্যেক এমপ্লয়ির 10% ইনক্রিমেন্ট হয়েছে। ও আচ্ছা, ফাইন। তো 100 টাকা 10% হলো 10 টাকা, তো এবার তো 110 টাকা আসা উচিত, পেয়ে গেলেন। বা আরো কমপ্লেক্স হতে পারে, বললো যে গত বছর 100 টাকা ছিল, এই বছর 120 টাকা। 120 টাকা কিভাবে? বললো গত বছর 10 জন ছিল, এবার 12 জন, তাহলে তো 10 জনে 100 টাকা হলে 12 জন হওয়া উচিত 120 টাকায়, ফাইন, তাহলে ইনক্রিমেন্ট হয়ে গেল। আপনি কিন্তু কোশ্চেন করতেছেন, তখন বললো যে না ইনক্রিমেন্ট হয়েছে,
আপনার 10% ইনক্রিমেন্ট হয়েছে। সো 10% ইনক্রিমেন্ট সহ 110 টাকা আসে। আরো যে 2 জন যে এমপ্লয়ি এর আবার স্যালারি যে 10 টাকা করে, কিন্তু ওরা জয়েন করেছে বছরের মাঝখানে। তো 2 জনই আসলে হাফ বেতন পেয়েছে এই বছর। ও আচ্ছা, দেখি জয়েনিং লেটারটা দেখি, দেখলেন। ফাইন। সো 10 জন, 2 জন হচ্ছে অর্ধেক বেতন পেয়ে 5 টাকা 5 টাকা 10 টাকা 120 তো মিলে যাচ্ছে। এইরকম করে আরো আরো ভেরিয়েবলটা আরো বাড়ানো যায়। বাড়ায় বাড়ায় আপনি হচ্ছে ডিডাকশনে আসলে এটাকে বলে সাবস্টেন্টিভ অ্যানালিসিস। ঠিক আছে, এগুলো আমরা ডিটেইলস পরে আলাপ করব। জাস্ট আজকে জানাই রাখলাম। আমরা এখন রিপোর্ট নিচ্ছিলাম। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? 9টা আমি তো 10টা পর্যন্ত পাই টাইম। স্যার সমস্যা নাই। না স্যার, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন। ওকে ফাইন। সো অডিট রিপোর্টে আমরা কি বললাম, এই যে আনকোয়ালিফাইড আর হচ্ছে কোয়ালিফাইড, আমরা এই দুটার অডিট রিপোর্ট অ্যাজ এ হোল মানে ওভারঅল জানি। এখন এটাকে আবার কিছু ভাগ করা হয়। একদম প্রথম যে রিপোর্টটা আমরা ইস্যু করলাম সেটাকে বলে ক্লিন রিপোর্ট। মানে এটা আরো একটু সুন্দর করে বোঝার জন্য, কারণ ধরেন এটা কেন হয় যে অনেক সময় মানে কি বলে এটাকে, ধরেন আমাকে আমাকে বললো যে আমার অসুখ আছে, আবার আপনাকে বললো আপনার অসুখ আছে, বাট দুজনের আসলে কোন লেভেলের অসুখ আছে সেটা বোঝার কিন্তু দরকার হয়, যে আমার কি বেশি অসুখ না কম অসুখ। এটা করার কারণে কিন্তু এই রিপোর্ট গুলোকে আরো স্পেসিফিকলি ভাগ করা হয়েছে, যাতে রিপোর্টের ল্যাঙ্গুয়েজ দেখলে আপনি বুঝতে পারেন যে কোম্পানির সমস্যা থাকলেও কোন লেভেলে আছে আর না থাকলেও কত ভালো লেভেলে আছে। সো যদি আনকোয়ালিফাইড রিপোর্টে আর কিচ্ছু বলা না থাকে, বলা থাকে এর সবকিছু ভালো আছে, এটা একদম ফ্যান্টাস্টিক, মানে এর উপর আর হয় না, যেটা আমরা পেশেন্ট ওয়ানের ক্ষেত্রে দেখেছিলাম। তার কোনো প্রবলেম নাই, আর কোনো কিছু লেখে নাই। পেশেন্ট টুর ক্ষেত্রে কিন্তু বলেছিল, মনে আছে আপনাদের যে কি বলছিল? জি স্যার। জি স্যার। বলেন বলেন কি বলছিল? কোনো সমস্যা নাই, কিন্তু স্যার নোট দিছিল একটা। নোট ইয়ার দিয়েছে, একটা রিপোর্ট দিছে, একটা আলাদা একটা লেটার দিছে। রাইট। একটা নোট দিয়েছে কি সিগারেট খায়। এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে এইটা আমাদের অডিটে কিভাবে রিলেট হয়। একটা কথা আজকে থেকে একদম পুরো ভালো মতো মাথা মধ্যে ঢুকাই নিবেন, আমরা অডিটররা অ্যামাউন্ট ছাড়া এখন কথা বলতে পারি না। মানে আমরা যদি বলি কোম্পানিকে যে তোমার প্রবলেম আছে, কোম্পানি তখন বলবে কত টাকার প্রবলেম। এটা যদি না বলতে পারেন তাহলে আপনি শুধু রিপোর্টে বলতে পারবেন না যে প্রবলেম আছে। এটা হচ্ছে প্রবলেম আমাদের। সো ঠিক সেম ওয়েতে কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে তাই, পেশেন্টের প্রবলেম আছে, প্রবলেমটা কি সিগারেট খায়, ভালো সিগারেট খায়, কিন্তু তার কি হয়েছে, তার কি অসুখ হয়েছে সিগারেট খাওয়ার জন্য। এখন তো ডক্টর যেগুলো কইতে পারতেছে না যে না সিগারেট খাওয়ার পর তার এই অসুখটা হয়েছে, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অসুখ সে দেখাতে পারতেছে না। এবার পরবর্তীতে কিন্তু হতে পারে। তো যেহেতু এখন তাকে দৃশ্যমান কোনো অসুখ দেখাতে পারতেছে না, ডক্টর যেগুলো কিচ্ছু করার নাই, রিপোর্টের যে মেইন পার্ট ওপিনিয়নে সে বলে দিচ্ছে যে সে ক্লিন, তার কোনো প্রবলেম নাই, কিন্তু নোট দিচ্ছে কি যে তার হচ্ছে বিড়ি খায়। বোঝা গেছে? ঠিক অডিটররাও কিছু কিছু সিচুয়েশন পাবেন যেখানে আপনি কোনো ক্যালকুলেশনে কোনো ভুল নাই, একদম 100% অ্যাকুরেট। তাহলে আপনার তো বাধ্য হয়ে তাকে বলতে হবে যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো আছে, কিন্তু আপনি দেখলেন কি। আচ্ছা একটা এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবে। ধরেন কেএফসি অডিট করতেছেন আপনি, এবং জানেন যে কেএফসি এর বাংলাদেশে 100টা আউটলেট আছে। এবার পার্টিকুলার 2020 সালের জন্য যখন অডিট করতে গেলেন, তখন দেখলেন কি 2020 সালে কেএফসি এর 50টা আউটলেটে আগুন ধরে পুড়ে গেছে। এটা কিন্তু একটা ঘটনা, পুড়ে গেছে, ফাইন। তো অডিটরের কাজ কি? ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই যে পুড়ে গেছে, তার লস হয়েছে, সেই লসটা সে ঠিক মতো রেকর্ড করবে, এটাই তার কাজ। ম্যানেজমেন্ট তাই করেছে, লসটা সুন্দর করে ক্যালকুলেশন করেছে, এবং যা লস হয়েছে সেটা সে ফিনান্সিয়াল স্টেটমেন্টে সুন্দর করে এর হিট দিয়ে দিল। এবার আপনি অডিটর হচ্ছে ক্যালকুলেশন করেন যে লসটা ঠিক মতো সে রেকর্ড করছে কিনা, লস ঠিক মতো রেকর্ড করছে, তো আপনার কিচ্ছু করার নেই। হাউএভার আপনি মনে মনে চিন্তা করতেছেন, আচ্ছা কেএফসির তো 50টা আউটলেট পুড়ে গেল, তো ওরা আছে 100টা, ওরা কি সামনে বিজনেস করতে পারবে? মনে হয় না পারবে, ওরা মনে হয় সামনে বিজনেস ক্লোজ করে দিবে। ঠিক আছে না? বা এই যে রিসেন্টলি যে সমস্যাটা হচ্ছে 2020 সালে করোনা আসার কারণে দেখলেন যে 2020 সালে, কোশ্চেন স্যার। হ্যাঁ শিওর প্লিজ। স্যার আউটলেট আর ব্রাঞ্চ কি একই? একই? না, আউটলেট হচ্ছে ধরেন ব্রাঞ্চ কি, ব্রাঞ্চ হচ্ছে গুড কোশ্চেন।
এটা ডিপেন্ড করতেছে। যেমন ধরেন আউটলেটটা নরমালি কি হয়, এই যে রেস্টুরেন্ট বা কোনো প্রোডাক্ট যারা সেল করে এদের ক্ষেত্রে আউটলেট শব্দটা ইউজ করে। আর ব্রাঞ্চ হচ্ছে যারা সার্ভিস টাইপের দেয়। হ্যাঁ, যেমন ধরেন ব্যাংকের ব্রাঞ্চ হয়, ব্যাংকের একটা অনেক ব্রাঞ্চ আছে। এখন আপনি কিন্তু বলবেন যে এটা ব্র্যাকের আউটলেট, বলবেন যে ব্র্যাকের একটা ব্রাঞ্চ। তো যে সার্ভিস আড়ং এগুলো হচ্ছে যে আড়ং, আউটলেট তারপরে এটা মানে আউটলেট। যারা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে তাদের ক্ষেত্রে আউটলেট শব্দটা ইউজ করে। জি স্যার, আমি নর্থ ইন্ডিয়ার কাজ করি, ওখানে ওদের 8টা আউটলেট আছে। কিসে কাজ করেন? নর্থ ইন্ড কাপকেক। ওরা কি সেল করে? নর্থ ইন্ড কফি ডেস্ক। ওই তো মানে ফিজিক্যাল প্রোডাক্ট সেল করলে আউটলেট শব্দটা ইউজ হয়। আর নরমালি যদি সার্ভিস টাইপের হয় সেক্ষেত্রে ব্রাঞ্চ বলে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ শিওর। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে যে তার যে লস হলো সে লসটা ঠিক মতো ফিনান্সিয়াল স্টেটমেন্টে বুক করছে কিনা। তো ওইটা হচ্ছে আপনি ওর তো হ্যাঁ কোনটা? না অবশ্যই দেখবেন, আপনি ডিটেলস দেখবেন লসের, যে ওরা যে লসটা ক্যালকুলেট করলো ওইখানে কি কি প্রোডাক্ট ছিল ইনভেন্টরিতে, সেই ইনভেন্টরিতে পুড়ে গেল, সব প্রত্যেকটা ইনভেন্টরি কস্ট কত ছিল, সেই কস্ট ঠিক মতো যত টাকার কস্ট ছিল অত টাকা লস সে বুক করছে কিনা, বা ওই আউটলেট গুলো তার রিনোভেশন করতে কত খরচ হয়েছিল সেগুলো ফিক্সড অ্যাসেট ছিল সেগুলো সে এখন ফিক্সড অ্যাসেট থেকে বের করে দিচ্ছে কিনা, এরকম এভরিথিং আপনি ক্যালকুলেশন করবেন। ফাইন, এটা তো কোনো প্রবলেম নেই, এবং এটা আপনি করেছেন, ওরা ঠিকঠাক মতো করছে সবকিছু। ওটার ইম্প্যাক্ট যেখানে যেখানে আসার কথা সেখানে সেখানে সে ইম্প্যাক্ট ঠিক মতো দিল, এটা আপনি কনফার্ম করেছেন। কিন্তু আপনার অডিটরের মনে যেটা প্রশ্ন আসতেছে যে প্রবলেম যেটা হয়েছিল সেটা তো সে লসটা রিকগনাইজ করছে, ফাইন, কিন্তু একটা কেএফসির 100টা আউটলেটের মধ্যে 50টা আউটলেট পুড়ে গেছে, তার মানে আপনার হয়তো একটা সন্দেহ হইতে পারে অডিটরে যে এ হয়তো সামনে আর বিজনেস করবে না। বা আরেকটা যেটা বলতেছিলাম যে ধরেন কিছু এই যে 2020 সালে যে অনেক কোম্পানি ইম্প্যাক্টেড হয়েছে কিন্তু, হ্যাঁ, যে ধরেন যেগুলো একদম প্রোডাকশনে, যেমন চকলেট, এগুলো তো প্রোডাকশন করে তারপরে মানুষ কিনলে তারপরে না তাদের সেল হয়। করোনার কারণে তারা এগুলো কিনে নাই, যায় নাই, তাদের প্রোডাকশনই করতে পারে নাই, বন্ধ। এখন প্রোডাকশন যেহেতু করতে পারে নাই তাদের অনেক লস হয়েছে, ধরেন যে এমপ্লয়ীদের বেতন দিতে হয়েছে, তারপরে ফ্যাক্টরির ভাড়া দিতে হয়েছে, হেড অফিসের ভাড়া দিতে হয়েছে, এগুলো সবকিছু সে দিয়েছে এবং এই লসটা সে রিকগনাইজ ঠিকই করলো। কিন্তু আপনি দেখলেন যে যেভাবে লস করতেছে, 20 সালে যে লসটা করেছে সে হয়তো আর বিজনেস করবে না, তার ক্যাপিটালি এখন নাই হয়ে যাচ্ছে। সে হয়তো 21-এর পরে গিয়ে বলবে যে ভাই এখন বন্ধ করো, অনেক কোম্পানি বন্ধ হয়ে যায় না। তার মানে কোম্পানি গোয়িং কনসার্ন আমরা ইস্যু গোয়িং কনসার্ন বলতে বুঝি যে যেদিন আমরা অডিট করতেছি বা যে ডেটে এসে তার অডিট শেষ হয়েছে, অডিট পিরিয়ড মানে 2020 সালের 31শে ডিসেম্বর, এইখান থেকে মিনিমাম বলে ফরসিবল ফিউচার, আপনি যখন এসে দেখবেন ডেফিনেশন দেখবেন ফরসিবল ফিউচার বলে। তো ফরসিবল ফিউচার মানে যেটা বোঝায় যে অ্যাটলিস্ট নেক্সট 12 মান্থস তারা বিজনেস করবে, এটা ধরে নেওয়া হয়। এখন যখন আপনি বুঝতে পারলেন যে কোম্পানি 2020 সালের 31শে ডিসেম্বর যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে দিল সেখানে লাভ লস যা আছে এখানে কোনো ভুল নাই, কিন্তু কোম্পানি হয়তো কন্টিনিউ করবে না, কিন্তু এখনো কন্টিনিউ করতেছে, যেটা যে বললাম যে সিগারেট সে খায়, কিন্তু তার প্রবলেম হয়তো সামনে হতে পারে কিন্তু এখনো হয় নাই। তো যেহেতু অডিটরের এখনো হয় না, আপনি এখন বলবেন ম্যানেজমেন্টকে যে ভাই এই যে করোনা কারণে প্রোডাকশন হয় নাই, আপনি তো সামনে মনে বিজনেস করতে পারবেন না, কারণ আপনাকে বললো যে আপনি জানেন, ওটাই কথা বলতেছেন। আসল তো ট্রু যে আপনি তো শিওর না যে সে করবে কি করবে না। এই ধরনের যখন আপনি ফিগারে কনক্লুড করতে পারবেন না কোনো কিছু, বাট আপনার সন্দেহ হচ্ছে, তখন একটা নোট মেরে দিবেন, যেটাকে বলে ম্যাটার অফ ইমফেসিস। হয়তো অনেক শুনেছেন। ম্যাটার অফ ইমফেসিস মানে হচ্ছে কোন একটা ঘটনাকে মানে এমফেসাইজ করা, ইউজার যারা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা পড়বে তাদের অ্যাটেনশন ড্র করা। সেখানে আপনি বলে দিলেন, ওপিনিয়নে বলে দিলেন যে কেএফসির কোনো প্রবলেম নাই, সবই ক্লিন। নিচে ম্যাটার অফ এমফেসিস দিয়ে বললেন যে হাউএভার কেএফসি একটা নোটকে আপনি রেফার করবেন যে আপনি অমুক নোটে যাও, তুমি নোট নাম্বার 2 তে ডেসক্রাইব করা আছে যে কেএফসির এই বছরে 50টা আউটলেট পুড়ে গেছে, তো তাদের সামনে কিন্তু হার্ড টাইম আসবে, তারা বিজনেস গোয়িং কনসার্ন নিয়ে সমস্যা থাকলেও থাকতে পারে,
তোমরা যারা কেএফসি তে ইনভেস্ট করবা বা যাই করবা এটা মাথায় রেখে করো। শুধু ওপিনিয়ন দেখলা যে কেএফসি এর এই রিপোর্ট ক্লিন আর অমনি তুমি শেয়ার কিনে ফেললা, বা গ্রামীণ ফোনের ওপিনিয়ন ক্লিন অমনি শেয়ার কিনে ফেললা, তা না করে এই যে প্রসপেক্টিভ যে প্রবলেম আছে এটাতেও তোমরা একটু খেয়াল করো, মানে ইউজারের অ্যাটেনশন ড্র করা। কিন্তু কোনো কোয়ান্টিফাই করতেছি না যে এর প্রবলেমটা হয়ে গেছে, বাট হতে পারে। এই ধরনের যে ইস্যুগুলা সেগুলো একটা নোট দেওয়া লাগে। তো যেসব রিপোর্টে নোট থাকবে সেসব রিপোর্টকে বলবো ক্লিন রিপোর্ট উইথ ইমফেসিস অফ ম্যাটার, যেটা পেশেন্ট 2 পেয়েছিল। ঠিক আছে, এটা রিপোর্ট ক্লিন, আনকোয়ালিফাইড রিপোর্ট, বাট সাথে ইমফেসিস অফ ম্যাটার আছে। এই জন্যই দেখবেন যে অডিটে বলে এই রিপোর্টটাকে অনেক সময় কোয়ালিফাইড আনকোয়ালিফাইড বলে, আবার মডিফাইড আনমডিফাইড বলে। তো আনমডিফাইড যেটা সেটা হচ্ছে এইটা একদম ক্লিন রিপোর্ট, কিন্তু এটা কিন্তু মডিফাইড এর মধ্যে পড়ে যাচ্ছে, কারণ আপনি হালকা মডিফাই করতেছেন। তো ওটা একটা পরে আসে, ওগুলো বেশি কমপ্লেক্স হয়ে যাবে। আপনি এটাই স্যার, পাবেন যে স্যার, আনকোয়ালিফাইড আর কোয়ালিফাইড। স্যার গোয়িং কনসার্নটা আর একটু ক্লিয়ার করবেন স্যার। আচ্ছা, গোয়িং কনসার্ন হচ্ছে আমরা যখন কোনো অডিট করি সেখানে ধরে নেই যে এই কোম্পানি এর বিজনেসটা কন্টিনিউ করবে, যে কন্টিনিউ করবে বিজনেস। এই হিসেবে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, যেখানে দেখবেন কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট ভাগ করা হয়। সো কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট মানেই হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হচ্ছে মোর দ্যান 1 বছর বেশি যায়, তার মানে কোম্পানি গোয়িং কনসার্ন চিন্তা করে কিন্তু এগুলো করে। এখন যদি আপনি বুঝেন যে এই কোম্পানি আর 1 বছরের বেশি সে বিজনেস করবে না, কোম্পানি ডিক্লেয়ার দিয়ে দেয় যে আমি আর 1 বছর আছি, তখন কিন্তু তার সবগুলো অ্যাসেটই কিন্তু কারেন্ট অ্যাসেট হয়ে যাবে। সো গোয়িং কনসার্নে যে প্রবলেমগুলো থাকে যেসব কোম্পানি, সেগুলোতে মডিফাই হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নন কারেন্ট অ্যাসেট বলে কিছু থাকে না। ওগুলো ডিফারেন্ট ডিসকাশন, অ্যাকাউন্টিং ডিসকাশন, ওগুলো আমরা সময় পেলে করব। বাট আপাতত জেনে রাখেন যে গোয়িং কনসার্ন মানে হচ্ছে যে কোম্পানি, আমরা ধরে নিই যেদিন রিপোর্ট করেছে, রিপোর্টিং ডেট মানে 2020 সালে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি সে তৈরি করে, মানে 2020 এর জানুয়ারি 1 তারিখ থেকে 2020 এর 31 ডিসেম্বর পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে। আমরা অডিট করতেছি হয়তো 21 জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই কোম্পানি 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অ্যাটলিস্ট তারা বিজনেস করবে। এটাকে গোয়িং কনসার্ন বলে। এখন আপনার অডিটরের মনে যদি সন্দেহ হয় কোনো যে না এই গোয়িং কনসার্ন নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে রিপোর্টের নিচে এটা বলে দিবেন যে এই কোম্পানির এই প্রবলেম আছে। অনেক, যেমন ধরেন আমি তো কেএফসির আউটলেটের পুড়ে দেওয়ার কথা বললাম। তো এরকম ওই যে করোনার কারণে অনেক অনেক লস করেছে। লস করলে যেটা হয় যে অনেক ক্যাপিটালে থাকে না, সে বিজনেস করবে কি দিয়ে, নেক্সট যে প্রোডাকশন করবে টাকাই নেই তার। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় হয়তো সে আর 1 বছর বিজনেস কন্টিনিউ করতে পারবে না, যদি আপনার এরকম সন্দেহ হয় অডিটরের দিক থেকে। কিন্তু ম্যানেজমেন্ট আমার বলতেছে যে সে করবে, কিন্তু অডিটর হিসেবে আপনার কাছে যে ডকুমেন্ট যে সিচুয়েশন আপনি দেখতেছেন তাতে আপনার ফিল হচ্ছে যে নাও করতে পারে। তো এই ফিলিংস থেকেই হচ্ছে আপনি একটা নোট দিলেন ইউজারকে যে তোমরা দেখো ওর কিন্তু অনেক লস হচ্ছে, সে কিন্তু গোয়িং কনসার্ন যদিও সে বলতেছে, বাট তোমরা একটু চিন্তা করে তারপর ইনভেস্ট করো। এটাকে বলে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার গোয়িং কনসার্নের বেসিক ইন্ডিকেশন গুলো কি কি? এই যে যেটা বললাম যে ধরেন এই যে আপনার থাকতে পারে যে একটা আসলে অনেক হিউজ লস করে ফেলেছে, হ্যাঁ, একটা আসলো যে সিচুয়েশনটাই এমন লস করে নাই, কিন্তু ওই বিজনেস হয়তো বিজনেসের যে যেটা ও সেল করে সেটা আর ডিমান্ডই নাই বাংলাদেশে, বা যে মার্কেটে সেল করে ডিমান্ড নাই। যেমন ধরেন কোডাক, একটা সময় কি কোডাক কিন্তু প্রচুর বিজনেস করতো, মানে যে কোডাক তো যে ফিল্ম ক্লিক করে করে ছবি তোলে, এরা কিন্তু বিশ্বে বিশাল বড় একটা কোম্পানি ছিল। তাদের কিন্তু অ্যাবিলিটি ছিল যে তারা প্রোডাকশন করবে, সেল করবে, কিন্তু ভাই কাস্টমারই নাই। ওই এখন ক্লিক ক্যামেরা কে কিনবে? এখন তো মানুষের হাতে হাতে ফোন, রিলেভেন্সি কিন্তু নাই। তো আপনি যখন বুঝতে পারবেন যে একটা বিজনেস যেভাবে আগাচ্ছে, হয়তো বিজনেসের ক্যাপাবিলিটি আছে, সে এখন পর্যন্ত লঞ্চ করে নাই, কিন্তু সামনে হয়তো এই প্রোডাক্ট থাকবে না মার্কেটে, তখন কিন্তু আপনার গোয়িং কনসার্ন ইস্যু আসতে পারে। আবার অনেক সময় কি হয়, ধরেন কোম্পানির প্রচুর লোন হয়ে গেছে, মানে কোম্পানি চালাতে গিয়ে সে হয়তো চালাচ্ছে কিন্তু লোন নিয়ে চালাচ্ছে, এদিকে একদিকে লস করতেছে বা লস খুব বেশি করতেছে না, কিন্তু লোনের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে ইন্টারেস্ট দিতে গেলে তাকে আসলে, বা ওই যে লোনের যে কোভেন্যান্ট থাকে দেখবেন যে তোমার এটা 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 এইভাবে থাকতে হবে, কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেটের রেশিও এরকম থাকতে হবে,
লিকুইড অ্যাসেট এরকম থাকতে হবে, অনেক কন্ডিশন দিয়ে দেয়। সেই কন্ডিশন যখন কোন কোম্পানি ফুলফিল করতে না পারে তখন কিন্তু ওই যে লেন্ডার যে তাকে লোন দিয়েছে সে কি করে, সে লোনটা ফেরত চায়, যে আমাকে লোন দাও, বাধ্য বাধ্য করে লোনটা ফেরত দিতে, কারণ তাদের এগ্রিমেন্টে এভাবে বলা আছে। এবং ওই কোম্পানি তখন লোন ফেরত দিতে বাধ্য হয়। এবং কোম্পানি যদি লোনটা ফেরত দিয়ে দেয় তার মানে কোম্পানির যে ক্যাপিটাল আছে সব সহ তাকে দিয়ে দিতে হবে। কোম্পানির আর বিজনেস করার টাকাই থাকবে না, কারণ ও বিজনেস করতেছিল তার টাকা দিয়ে। তো এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। আপনারা ওটা দেখতে খেয়াল রাখবেন যে এর কি লিভারেজড কোম্পানি কিনা, মানে অনেক লোন কিনা। লোন হলে তার এক্সপোজার কেমন, সে কি সামনে এই মানে তার যে কন্ডিশন গুলো আছে লোনের এগ্রিমেন্ট করবেন সেই কন্ডিশন গুলো কি সে ফুলফিল করতেছে কিনা, না করলে কিন্তু লোনটা সে উইথড্র করে নিবে লেন্ডার। তো এই ধরনের কোনো সিমটম আছে কিনা, থাকলে তখন ওইগুলো হচ্ছে গোয়িং কনসার্নের ইস্যু। ঠিক আছে, তারপরে আমরা আগাই, আর বেশি টাইম নাই, এটা শেষ করি। হ্যাঁ, ওকে, কি আগাবো নাকি? শিওর স্যার, শিওর স্যার। জি স্যার। রিপ্লাই না দিলে হবে না। সো এটা গেল আমার ইফেক্টস অফ ম্যাটার। তারপরে কি করলাম, এই যে পেশেন্ট 3 কে, এই যে এখন এই কোশ্চেনটার অ্যানসার দিয়ে দিই। হ্যাঁ, এই যে পেশেন্ট 3 কে কি করেছিল মনে আছে? হ্যাঁ কি report দিল? জি স্যার মনে আছে। যে কোনো একজন বলেন কি মনে স্যার আছে? একটা রিপোর্ট দিয়েছিল আর হচ্ছে অ্যানাদার একটা লেটার দিয়েছিল। Fine, পেশেন্ট 2 এর মতোই স্যার দিয়েছিল, রিপোর্ট দিয়েছিল এবং সাথে একটা আলাদা লেটার দিয়েছিল। লাভ লেটার দিয়েছিল, তাই না? এখানে একটা রিপোর্ট দিল সাথে আর একটা লাভ লেটার দিয়েছিল। এখন দেখেন, একজন কোশ্চেন করেছিলেন যে ম্যাটেরিয়ালিটি নিয়ে। জি স্যার। এখন আমাকে আপনি বুঝান যে ধরেন আপনি হচ্ছে ওই কোম্পানি আর আমি হচ্ছে ডক্টর জগলুল। আমি আপনাকে বললাম যে এই লোকটার আলসার আছে, আপনি কি এই লোককে রিক্রুট করবেন নাকি করবেন না? ওমা, না করলে বলেন যে করব, না করলে বলেন করব, বুঝেনই তো? সেক্ষেত্রে স্যার একটু না বুঝেন। করারই কথা স্যার। স্যার করবো। সে যদি ট্রিটমেন্ট করে আসে দেন তাকে হায়ার করা যাইতে পারে। আচ্ছা, করবেন। করবেন না এরকম কেউ আছে? 50-50 চান্স স্যার। না 50-50 বলে কিছু নাই, আপনাকে একদিকে আসতে হবে। কারণ ওকে 50-50 কি করবেন, যে তুমি করবা নাকি করবা না, দুইটাই তো করতে পারবেন না। আমি করব না স্যার এখন ওনাকে কি আলসার থাকা অবস্থায় হায়ার করার কথা বলা হচ্ছে? হ্যাঁ, মানে তার তো টেস্ট করে আলসার পাওয়া গেছে। কারণ আপনি ওই কোম্পানি যখন এই 6জন পেশেন্টকে যখন টেস্ট করতে দিল, তার তো পারপাস ছিল যে তার কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে সে নিবে কি নিবে না সে ডিসাইড করবে কোম্পানি। সেটা করার জন্যই তো ডক্টর জগলুর কাছে পাঠাচ্ছে। স্যার ইন দ্যাট কেস তাকে হায়ার করব না। স্যার যদি আমি সুস্থ মানুষ পাই তাহলে আমি অসুস্থ মানুষকে কেন নিব? আচ্ছা, তো ওই এক্সপ্লেনেশন পরে আসতেছি। আপনারা বলেন যে নিবেন কে আর নিবেন না কে? স্যার আমি নিব না। আমিও নিব না। ওকে, স্যার নিব না আমি। মোটামুটি নিব না পেয়েছি, না নিব না। Depends on situation. ওকে, ফাইন। আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ নোয়াখালীর মনে হচ্ছে, মানে খালি 50-50 ডিপেন্ড অন সিচুয়েশন এগুলো বলা শুরু করছে। একদিকে আসতে হবে। হ্যাঁ, সো ধরে নিচ্ছি তো দুটো গ্রুপ আছে আপনাদের মধ্যে, একজন বলতেছেন নিবেন, একজন বলতেছেন নেবেন না। এই যে আমি প্রথমে বললাম যে আমাদের এই প্রফেশনের মজার দিকটা হচ্ছে এখানে মার্কার উপরে থ্রো করলে শুধু নিচে পড়ে না, বুঝছেন, এদিকেও যায় এদিকেও যায়, এবং বোথ আর কারেক্ট। তো আপনারা যারা নেবেন না তারাও কারেক্ট, যারা নেবেন তারাও কারেক্ট, বিকজ আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করেছেন। এখন ধরেন এই যে এটা হচ্ছে রিয়েলিটি কি? ডক্টর জগলুল দেখেন, এই যে এখন কিন্তু ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে, তাছাড়া কিন্তু পরে আবার গোলায় ফেলবেন। হ্যাঁ, এখনটা বুঝে নিন। ম্যাটেরিয়ালিটি বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে ইউজার, মানে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে ইউজ করবে তার ডিসিশন মেকিং এ কোনো হ্যাম্পার হবে কিনা, ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স করবে এরকম কোনো ভুল এখানে আছে কিনা, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি। জিনিসটা বুঝাই, ধরেন ডক্টর জগলুল সে হচ্ছে অডিটর কিন্তু, আর এখানে ইউজার হচ্ছে কোম্পানি এই পেশেন্টকে ইউজ করবে। ডক্টর জগলুল তার দিক থেকে চিন্তা করলো যে এই কোম্পানি এই পেশেন্টকে ইউজ করবে কি করবে না, এই যে ডিসিশন নিবে
সেটার একটা টলারেবল লিমিট আছে। এই টলারেবল লিমিটটাই হচ্ছে সেট করতে হয়। যে ঠিক আছে, যদি আলসার হয়, তাহলে ডক্টর যেগুলো চিন্তা করলো যে আলসার হলে এই কোম্পানির নেওয়া উচিত এই পেশেন্টকে, কারণ আলসার ইজ ভেরি ইনিশিয়াল স্টেজ, কিছুই না, হয়তো 20-30 হাজার টাকা দিয়ে বা ম্যাক্সিমাম 40-50 হাজার টাকার মধ্যে আলসারের অপারেশন হয়, তার চেয়ে তো কমে, এবং ওটা ফালাই দিলে দ্যাটস ইট, ফাইন, সে একদম পুরো সুস্থ, কিছু না। তো ডক্টর যেগুলো চিন্তা করতেছে যে আলসার এই কোম্পানির জন্য কোনো ব্যাপারই না, কারণ এই কোম্পানি এত বড় কোম্পানি, এত টাকা আছে তাদের, একটা আলসার পেশেন্ট নেওয়া তার জন্য কোনো ইস্যু না। নিবে নিয়ে দরকার হলে কোম্পানির খরচে সে এই আলসারটা ট্রিটমেন্ট করাবে, যে আপনি অপারেশন করে তারপর জয়েন করেন, কারণ সেলের তো ভালো, পেশেন্ট মানে ওই কি বলে এমপ্লয়ি কিন্তু ভালো, কারণ সে রিটেনে ভালো করছে, ভাইভাতে ভালো করেই না স্টেজে আসছে। চাইলেই তো আর কোম্পানি আবার একটা নতুন রিক্রুটমেন্ট করবে, নতুন ভালো ক্যান্ডিডেট পাবে কিনা। তো ওর সাথে তার টলারেবল লিমিট ছিল আলসার পর্যন্ত, যে আলসার পর্যন্ত আমি মেনে নিতে পারবো, সেইকে আমি নিতে পারবো, হ্যাঁ একে আমি নেই। আবার একটা ছোট কোম্পানি, সে হয়তো আপনার মতে, আপনারা যারা নিতে চাচ্ছেন তার কাছে হয়তো মনে হচ্ছে যে আলসার ইটস নট অ্যান ইস্যু। আবার আপনারা যারা বলছেন নিবেন না, তাদের কাছে হয়তো ইস্যু, যে না আমি কেন তার পিছনে 50,000 টাকা খরচ করবো না, আমি তাকে নিলাম না, আমার অ্যাভেলেবল আরো আছে। এটাই হচ্ছে রিজন, এটাই হচ্ছে ফ্যাক্ট, যে টলারেবল লিমিটটা কার কতটুকু, এটাকেই একদম সিম্পল ওয়ার্ডে বলে ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়ালিটি মানে হচ্ছে আপনার ডিসিশন যে মেক করবেন যে নিবেন নাকি নিবেন না, সেটা কোন পর্যন্ত হইলে আপনি নিবেন, কোন পর্যন্ত হলে নিবেন না। ঠিক সেম ওয়েতে আমি অডিটর যখন গ্রামীণফোনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করলাম, তখন আমি জানি যে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যারা পাবে তাদের নজর থাকবে নেট প্রফিটের উপরে, যে প্রফিট কত এই কোম্পানির। যদি ভালো প্রফিট হয় তাহলে ইনভেস্ট করবো, মানে আমি শেয়ারটা কিনবো গ্রামীণফোনের, আর যদি প্রফিট ভালো না হয় তাহলে আমি শেয়ারটা ইনভেস্ট করবো না, কিনবো না। এখন কোশ্চেন হচ্ছে, অডিটর হিসেবে আমি ডিটারমাইন করতেছি ঠিক আছে, গ্রামীণফোন তাদের নেট প্রফিট দেখাইছে 100 টাকা। এখন আমি চিন্তা করলাম যে এই 100 টাকার মধ্যে যদি 5 টাকা ভুল থাকে, মানে হওয়া উচিত ছিল 95, কিন্তু তারা দেখিয়েছে 5 টাকা। যদি ওই 5 টাকা ভুল ধরা পড়ে তাহলে হয়তো এটা প্রফিট আসে 95 টাকা, 95 টাকা। সো আমি চিন্তা করতেছি যে একটা ইনভেস্টর যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা পড়বে, দেখবে এবং ডিসিশন নেবে, তার টলারেবল লিমিট হচ্ছে 5 টাকা। মানে ওই ইউজার যখন দেখবে যে এই নেট প্রফিট 100 টাকা, সে ইনভেস্ট করবে। আবার যদি দেখে নেট প্রফিট 95 টাকা, তাও সে ইনভেস্ট করবে। এই 5 টাকা তার কোনো ইম্প্যাক্ট নাই ডিসিশনে। হাউএভার যদি 5 টাকার বেশি হয় তাহলে সে হয়তো ইনভেস্ট করবে না। কথাটা বোঝা যাচ্ছে? সো এই 5 টাকা মানে 5% অফ নেট প্রফিট ইজ দ্য ম্যাটেরিয়ালিটি। যদি গ্রামীণফোন এই 5 টাকার কম ভুল থাকে তার ফাইন্যান্স স্টেটমেন্টে, ধরেন অডিট করতে গেছেন, অডিট করে দেখলেন যে নেট প্রফিটের টোটাল যত ভুল ধরা পড়ছে, অবশ্যই অ্যাগ্রিগেটলি, এটা মনে রাখবেন, হ্যাঁ, যত রকম ভুল ধরা পড়ছে আপনি অডিট করতে গিয়ে সব ভুল এক জায়গা করে দেখলেন যে 5 টাকা পর্যন্ত, মানে 4 টাকা ভুল হয়েছে। সো আপনি কিন্তু ম্যাটেরিয়ালিটি ফিক্সড করে ফেলছেন 5 টাকায়। তখন অডিটর হিসেবে আপনার কাজ হবে যে যেহেতু ম্যাটেরিয়াল মানে মিস স্টেটমেন্টটা ম্যাটেরিয়াল না, মানে 4 টাকা মাত্র ভুল হয়েছে, তো এর জন্য আমরা কি করলাম, এই 4 টাকা সে নেট প্রফিটে অ্যাডজাস্ট করলো না। সে বললো, গ্রামীণফোন বললো যে আমি 100 টাকা দেখিয়েছি, 100 টাকায় রাখেন, এই 4 টাকা অ্যাডজাস্ট করার দরকার নেই, থাকুক, একটু ভুল থাকুক, সমস্যা নেই। ধরেন মেনে নিছে যে 4 টাকা ভুল আছে, কিন্তু সে অ্যাডজাস্ট করতেছে না। কিন্তু আপনি অডিটর হিসেবে আপনি জানেন যে ম্যাটেরিয়ালিটি হচ্ছে 5 টাকা, তার মানে 4 টাকা পর্যন্ত টলারেট করবেন। যতক্ষণ পর্যন্ত 5 টাকা ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিন রিপোর্ট দিবেন, রিপোর্টে আপনি হাত দিবেন না। সো রিপোর্ট ওই যে ওপিনিয়ন যে স্পেসিফিক প্যারাগ্রাফটা যেখানে বলতেছেন যে এর সবকিছু ঠিক আছে, সেখানে আপনি কোনো ভুল আছে এটা বলবেন না। 5 টাকা পর্যন্ত ভুল থাকলে আপনি ঠিকই তাকে একটা ক্লিন রিপোর্ট দিবেন। হাউএভার আপনি একটা আলাদা লাভ লেটার ধরাই দিলেন তাকে, গ্রামীণফোনকে, যেটাকে বলি আমরা ম্যানেজমেন্ট লেটার, এমএল। সেখানে বলে দিলেন যে 2020 সালে অডিট করতে গিয়ে আমরা এই জায়গায় এই ভুল পেয়েছি, যেটা অ্যাগ্রিগেটলি এখন 4 টাকায় আছে, যার কারণে আমরা ওপিনিয়নের কোনো হাত দিলাম না, ওপিনিয়ন তোমাকে ক্লিনই দিলাম। হাউএভার গ্রামীণফোনের ম্যানেজমেন্ট এখন আপনি বলতেছেন যে ভাই তুমি এটা দেখো, দেখে তুমি ঠিক করো। যদি ঠিক না করো তাহলে দেখা যাবে এই ভুলটা হয়তো নেক্সট ইয়ারে গিয়ে
৳5 ৳6 হয়ে গেলে কিন্তু আমার কিছু করার নাই। পরের বছরে কিন্তু আমি এটা আসে আবার দেখবো। দেখবো যে তুমি ঠিক করছো কিনা। ঠিক না করে থাকো এবং এটার ইমপ্যাক্ট যদি বেড়ে যায়, যেহেতু যত বছর যাবে নতুন কস্ট এড হবে, বেড়ে যেতে পারে। তো যদি আমার ৳6 হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর তোমাকে ক্লিন রিপোর্ট দিতে পারবো না। মানে তোমার তখন রিপোর্ট কোয়ালিফাইড হবে। আমি আর এই আনকোয়ালিফাইড রিপোর্ট দিতে পারবো না। ঠিক সেম ওয়েতে যেরকম পেশেন্ট 3 কে ডক্টর জবুল একটা ওপিনিয়ন দিয়েছিল, মানে রিপোর্ট দিয়েছে ক্লিন রিপোর্ট, কিন্তু আলাদা এমএলএ বলছে যে ওর কিন্তু আলসার আছে, তুমি চাইলে এটাকে নিতে পারো, বাট তুমি অপারেশন করাই ফেলো, ঠিক করে ফেলো। তাছাড়া কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে সে দেখবে যে ক্যান্সার হয়ে গেছে, তখন কিন্তু তোমার জন্য এটা বার্ডেন হয়ে যাবে। সো তুমি নিতে পারো, প্রোভাইডেড দ্যাট তুমি তার ট্রিটমেন্ট করায় আলসারটা ঠিক করে ফেলতেছো, যার কারণে আমি তোমাকে নেওয়ার সাজেশন দিচ্ছি। সেম ওয়েতে আমরা অডিটরে যেরকম বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লিয়ার, আমি ক্লিনই বলতেছি। হাউএভার আমি শেয়ার হোল্ডারকে কিছু বললাম না, বাট কানে কানে ম্যানেজমেন্টকে বললাম তোমার কিন্তু ৳4 ভুল আছে, যেটা আমি ফিল করতেছি শেয়ার হোল্ডাররা এটার জন্য কোনো মানে বোদার করবে না। বাট তুমি মনে রাখো এই ৳4 কিন্তু নেক্সট ইয়ার এসে আমি আবার এটা নিব, যে এটা কি অবস্থা। যদি ৳5 হয়, তাহলে তুমি যদি ঠিক না করো, তাহলে কিন্তু আমি নেক্সট ইয়ারে আর ক্লিন রিপোর্ট দিতে পারবো না। বুঝা গেল? এখন এগুলো নিয়ে অনেকভাবে জাজমেন্টাল। অনেকে তো আবার একটা সেশনে পাইছিলাম, একটা মেয়ে বলতেছে স্যার আমি একেও নিব না, P2 নিব না। P2 নিবেন না কেন? কয় যে সে তো মদ-টদ খায়, দেখা গেল যে রাত্রে বা সকালবেলা মদ খেয়ে এসে অফিস করা শুরু করলো, মারধর শুরু করলো বা উল্টাপাল্টা কাজ করা শুরু করলো। এখন তার যদি ম্যাচুরিটি মদ খাওয়া পরেও থাকে, ইটস ফাইন, সে মদ খাওয়ার লোককে নিবে না, সমস্যা কি? আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। বুঝতে পেরেছেন কনসেপ্ট? জি স্যার। হ্যাঁ প্লিজ। স্যার Fine, fantastic question. I like it. মানে অসাম, মানে আপনাদের কিন্তু এই যে কোশ্চেন গুলো আমি এক্সপেক্ট করি, বুঝছেন? এটা হচ্ছে অডিট স্ট্যান্ডার্ড আপনাকে, মানে এই জন্য কিন্তু যে বললাম যে জাজমেন্ট আমাদের প্রফেশনাল, এই প্রফেশনাল মজাই হচ্ছে এইখানে যে সায়েন্সে যেমন আপনি ডিরেক্টলি বলে দিবে, ঠিক জাজমেন্টটা ইউজ করতে কেন হয় আসলে এটা এমন না যে আপনাকে মজা দেওয়ার জন্য তারা জাজমেন্ট অ্যাপ্লাই করতে বলতেছে। সিচুয়েশনটা এমন থাকে যে স্পেসিফিক কোনো গাইডলাইন আসলে দেওয়া যায় না, এই জন্য স্ট্যান্ডার্ড গুলো দেখবেন ছোট হয়, এখানে অনেক জাজমেন্টের উপর ছেড়ে দেয়। এখন ধরেন আপনি অডিটর হিসেবে একা কিভাবে ঠিক করবেন যে কে কতটুকু পর্যন্ত ইম্প্যাক্ট কোথায় নিবে, কে নিবে না, এটা একটা কল নিতে হয়। কিভাবে? কিছু স্টেপ বাই স্টেপ কল নিবেন। যেমন প্রথম স্টেপে দেখবেন যে আপনি যে করতেছেন সেই কোম্পানির কোন আইটেমটা মোস্ট ইম্পর্টেন্ট টু দ্য শেয়ার হোল্ডার্স। যদি কোম্পানি নেচার হয় এমন, যেমন ম্যাক্সিমাম কোম্পানি প্রফিট ওরিয়েন্টেড হয়, সেখানে শেয়ার হোল্ডারের চোখ থাকে হচ্ছে নেট প্রফিটের উপরে। সো আপনি প্রথমে ফিক্সড করবেন যে কোন ফিগারটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ফিগার করে ফেলেন যে নেট প্রফিট। এবার আসেন, অনেক কোম্পানি থাকে যে টোটাল অ্যাসেটের উপরে থাকে, যে কিছু অ্যাসেট বেসড কোম্পানি থাকে যাদের প্রফিট কিছু যায় আসে না, শেয়ার হোল্ডারের চোখ থাকে অ্যাসেটের উপরে। সেসব ক্ষেত্রে আপনি মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ধরতেছেন অ্যাসেট। তারপরে এবার আসেন সেকেন্ড স্টেপে আপনাকে অডিট স্ট্যান্ডার্ড বলছে এবার তুমি একটা পার্সেন্টেজ নাও। নেট প্রফিটের ক্ষেত্রে বলে 1 থেকে 5%, 0.5 থেকে 5%, এর মধ্যে যে কোনো একটা পার্সেন্টেজ নিবা তুমি। আর অ্যাসেটের ক্ষেত্রে বলে 0.5 থেকে 2% মনে হয়, যত মনে পড়তেছে। হ্যাঁ, তো এই ধরনের একটা রেঞ্জ দেয়, কারণ যেহেতু অ্যাসেটের নাম্বারটা অনেক বড় থাকে, পার্সেন্টেজ কম, আর প্রফিটের নাম্বারটা কম থাকে, পার্সেন্টেজ বাড়াই দিছে। এই রেঞ্জের মধ্যে কত রেঞ্জ আপনি ধরবেন, মানে নেট প্রফিটের 5% ধরবেন নাকি 2% ধরবেন নাকি 3% ধরবেন নাকি 0.5% ধরবেন, এটা হচ্ছে আপনার উপরে। এখন এটা ডিসাইড করতে গিয়ে একটা হিউজ কথা বলতে হবে। মেবি আমরা একটা নেক্সট ক্লাসে বলতে পারি, এখান থেকে শুরু করতে পারি ম্যাটেরিয়ালিটি নিয়ে। সেখানে আমরা বলতে পারি যে আসলে 0.5 না, কেন 2% ধরবেন, কেন 3% ধরবেন। হ্যাঁ, যেমন ম্যানেজমেন্ট যদি আপনার কাছে মনে হয় যে মানে কোম্পানির ডেট মানে লোন কেমন, কোম্পানির অপারেশনের কমপ্লেক্সিটি কেমন,
এটা কি অপারেশন কমপ্লেক্সিটি কি মানে সিম্পল নাকি অনেক কমপ্লেক্স? তারপরে কোম্পানির ম্যানেজমেন্টের নেচার কেমন, অ্যাটিটিউড কেমন, তারা কি মানে ম্যানিপুলেট করা ট্রাই করে বেশি, এরকম অনেক কিছু আছে। সেগুলো হিসেব করে যখন দেখবেন কোম্পানির অবস্থা বেশি ভালো না, তখন ম্যাটেরিয়ালিটির ওই পার্সেন্টেজ কমাই দিবেন, মানে হয়তো 0.5% দেবেন, যে আমার এই 100 টাকার মধ্যে 50 পয়সা প্রবলেম হলে প্রবলেম, বা 100 টাকার মধ্যে আপনি একটু বাড়াই দিলেন 2 টাকা দিলেন, 2% দিলেন, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো ডিপেন্ড করে। এটা আসলে তো আপনার এখন ধরেন গ্রামীণ ফোনের লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার আছে, সবাইকে গিয়ে তো স্পেসিফিকলি জিজ্ঞেস করা পসিবল না যে তুমি কয় টাকা পর্যন্ত টলারেট করতে পারবা। এগুলো যেহেতু পসিবল না, সেহেতু আপনাকে সবার কথা চিন্তা করে একটা এভারেজ একটা কিছু নিতে হয়। দ্যাটস ওয়াই তো বললাম যে এটা জাজমেন্টাল কল, এবং এই জায়গাতে তো আমরা প্লে করি, অনেক সময় একটা বেশি ধরি, অনেক কম ধরি। এই কারণে তো যে আর্থার অ্যান্ডারসন এগুলো করছে, হারায় গেছে। তারা কিন্তু লর ভিতর থেকে কাজগুলো করছে, কিন্তু দিন শেষে কোম্পানির পারফরমেন্স খারাপ হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে ইস্যু, যেগুলো আমরা হচ্ছে আরো নেক্সটে দেখবেন যে এটা আরো ডিটেইলসে আলাপ করতে তখন আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা কি নেওয়া হয় সরি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টার্নওভার নেওয়া হচ্ছে, টার্নওভারও নেয়, সেলস নেয়। যেসব কোম্পানি ধরেন সেলস ইম্পর্টেন্ট মনে হয়, যে নেট প্রফিট যাই হোক, তার সেলস কম বেশি হলে তার ইম্প্যাক্ট আছে, সেসব ক্ষেত্রে টার্নওভার। সো আপনি যেটাই ধরেন সেটা কত পার্সেন্ট করবেন সেটা হচ্ছে আপনার জাজমেন্ট। এই যে ধরাটাও জাজমেন্ট, যে কোনটা ধরবেন। শুধু আপনি চোখ বুঝে টোটাল অ্যাসেট ধরে ফেললেন তা কিন্তু হবে না, আপনাকে আবার জাস্টিফাই করতে হবে কেন টোটাল অ্যাসেট, ওয়াই নট টার্নওভার, ওয়াই নট প্রফিট। তখন আপনাকে এক্সপ্লেন করতে হবে যে এই কোম্পানির যারা ইউজার তাদের মোস্ট সবার দৃষ্টি থাকে এদিকে, এই কারণে থাকে। কারণ আমি গ্রামীণ ফোনের অ্যাসেট কত আছে আই ডোন্ট কেয়ার, গ্রামীণ ফোনের শেয়ারের দাম ওঠানামা করে গ্রামীণ ফোনের প্রফিটের উপরে, এটা তো বুঝেন। তো আমি যদি এটা বুঝি, গ্রামীণ ফোনের শেয়ার হোল্ডাররা তাকাবে প্রফিটের দিকে, যেদিন প্রফিট পাবলিশ করবে তার পরের দিনে শেয়ারের দাম ওঠানামা করবে, প্রফিট ভালো হলে উঠবে, প্রফিট কম হলে নামবে। ওইটার অ্যাসেট কত আছে কেউ ফিরেও তাকাবে না। সো আমি অ্যাসেটকে কেন আমি বেচ দেব? ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে। তো আমরা একটু আগাই। হ্যাঁ, আমরা এটা শেষ করে তার ফলে পরের ক্লাসে আরেকটা আলাপ করব। সো এটা তো আমরা বুঝলাম, আনকোয়ালিফাইড রিপোর্ট শেষ। ঠিক আছে, আমরা নেক্সট 5 মিনিটস এর কোয়ালিফাইড রিপোর্টটা দেখে বলবো, দেখে আমরা আজকে শেষ করব। এই একটু মিউট করেন না, ঠিক আছে? সো এটা গেল, এই পর্যন্ত গেল। এই যে কে দাগ দিয়েছেন, শয়তানি করেন না। আচ্ছা, এবার আসেন পেশেন্ট 4। পেশেন্ট 4 এর ক্ষেত্রে কিন্তু ওপিনিয়নে চেঞ্জ নিয়ে আসছিল, বলছিল কি যে এর সব ভালো আছে এক্সেপ্ট একটা কিডনি। এটা মনে আছে এক্সেপ্ট কথাটা বলছিলাম তখন? জি স্যার। ফাইন। সো এইটাকে, এই যে আমরা তো আসলে এখান থেকে এই পর্যন্ত যা আছে এই তিনজনেরই আসলে কোয়ালিফাইড, আর এই তিনজন ছিল আনকোয়ালিফাইড। সো এই তিনজন কোয়ালিফাইড এর মধ্যে তিনজনই কোয়ালিফাইড, যেটা বলতেছিলাম যে কে কত বেশি ভালো আর মানে কে কত খারাপ আর কে কত বেশি খারাপ, সেইটা বোঝানোর জন্য ওই ওপিনিয়নের ল্যাঙ্গুয়েজটা আসলে ইউজ করা হয় ওইভাবে। যেমন এই যে খুব খারাপ কিন্তু খুব বেশি খারাপ না, একটা কিডনি নষ্ট হয়েছে, যার কারণে বললাম যে সবই ভালো এক্সেপ্ট একটা কিডনি। এই ক্ষেত্রে বলা হয় এই যে এক্সেপ্ট ফর। ঠিক আছে, আপনি গ্রামীণ ফোন অডিট করতে গেলেন, গিয়ে এই যে কিডনি ড্যামেজ হয়েছে একটা, এটা আপনার কাছে ম্যাটেরিয়াল, যে একটা কিডনি ড্যামেজ হয়েছে তাকে আমি কেন নিব, এটা ম্যাটেরিয়াল যেহেতু হয়েছে সেহেতু আপনার রিপোর্টও কোয়ালিফাইড, মানে একে না নেওয়ার সাজেস্ট করতেছেন। বাট না নেওয়ার সাজেস্ট করলেও আপনি বলে দিচ্ছেন যে এর কোন লেভেলে আছে, সেটা বলার জন্য বোঝানোর জন্য বলতেছেন যে সবই ঠিক আছে এক্সেপ্ট একটা কিডনি, যদিও কিডনিটা ম্যাটেরিয়াল। ঠিক গ্রামীণ ফোনের ক্ষেত্রে ধরেন 5 টাকা একটা ভুল হয়েছে, আমরা ধরলাম যে গ্রামীণ ফোনের ম্যাটেরিয়ালিটি হচ্ছে 5 টাকা, একটা ভুল হয়েছে 5 টাকা। এই ভুলটা ধরেন শুধু অ্যাকাউন্টস রিসিভেবল হয়েছে, যে অ্যাকাউন্টস রিসিভেবলের অ্যামাউন্ট 5 টাকা ঠিক নাই। তখন আমরা বলবো গ্রামীণ ফোনের সবই ঠিক আছে এক্সেপ্ট অ্যাকাউন্টস রিসিভেবল 5 টাকা, বেশি বা কম যাই হোক এটা বলে দিলেন। সো এটা কোয়ালিফাইড রিপোর্ট, মানে আপনার রিপোর্টেই চেঞ্জ ক্লিন বলতেছেন না, বলতেছেন ঝামেলা আছে। স্পেসিফিক্যালি কোথায় আছে, অ্যাকাউন্টস রিসিভেবলে আছে। যে কোনো একটা, মানে যেমন এই পেশেন্টের পুরো শরীরে একটা অর্গানকে ইমপ্যাক্ট করছে, ঠিক সেম ওয়েতে গ্রামীণ ফোনের একটা অর্গানকে ইমপ্যাক্ট করবে অ্যাকাউন্টস রিসিভেবল। সেক্ষেত্রে আমরা এক্সেপ্ট ফর ওপিনিয়ন দেই, বলি সবই ঠিক আছে এক্সেপ্ট অ্যাকাউন্টস রিসিভেবল।
আর যদি দেখি যে এর একটা কিডনি নষ্ট, পুরো শরীরে ব্লাড ক্যান্সার, তো একে আমি এক্সেপ্ট ফর কি দেবো, তো সবই শেষ। তখন কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয় যে এর হচ্ছে কিছু ঠিক নেই, কিডনির সমস্যা, ব্লাডের সমস্যা। হ্যাঁ, ঠিক সেম ওইতে আপনি গ্রামীণ ফোনে যখন অডিট করবেন, যদি দেখেন যে তার অ্যাকাউন্টস রিসিভেবল প্রবলেম আছে, তার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের প্রবলেম আছে, তার অমুকটা তমুকটা প্রবলেম আছে, তখন কিন্তু বলবেন যে গ্রামীণ ফোন হচ্ছে মানে এর কিছু ঠিক নাই, এর অ্যাকাউন্টস রিসিভেবল প্রবলেম, এর পিপিতে প্রবলেম, এর অমুক প্রবলেম, ডিটেলস বলা শুরু করবেন। এটাকে বলে অ্যাডভার্স অপিনিয়ন। অ্যাডভার্স মানে হচ্ছে অনেক নেগেটিভ জিনিস বলা আর কি, মানে অনেক নেগেটিভ। তো এই ওপিনিয়নটাকে অ্যাডভার্স, মানে আপনি যখন এই ধরনের কোনো ওপিনিয়ন পাবেন যে এক্সেপ্ট ফর, তখন বলছেন যে প্রবলেম আছে বাট অত বেশি না। আর যখন দেখবেন যে ওপিনিয়নে বলে দিচ্ছে এর সবই সমস্যা, তখন বোধ হয় কঠিন অবস্থায়, খারাপ অবস্থা। দ্যাটস ইট। আর এই 6 নম্বর ক্ষেত্রে কিন্তু আমি ভালো বলছি না, খারাপ বলতেছি না, এটাকে বলে হচ্ছে যে ডিসক্লেম করা। আমি অডিট ফি নিব, যেমন এর ক্ষেত্রে টাকা নিছে কিন্তু কিছু বলে নাই, ঠিক সেম ওইতে এমন হতে পারে, ধরেন ডিসক্লেমার রিপোর্টটা কখন আসে, এটা অ্যাজ এ হোল টোটাল অডিটও হইতে পারে, আবার কোনো একটা পার্টও হতে পারে। যেমন ধরেন আপনি অডিট করতে গেছেন, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আমাদেরকে ফিজিক্যাল ভেরিফাই করতে হয়। এখন আপনাকে ক্লায়েন্ট বললো যে সে ফিজিক্যাল ভেরিফাই করতে দিবে না, সে আপনাকে না করলো। এখন আপনি ওটা করতে পারেন না, দেখতে পারেন না, তখন আপনি ফাইন, আপনার তো ক্ষমতা আছে, আপনি বলে দিবেন যে আপনারও সুবিধা, কাজ করা লাগলো না। আপনি তখন বলে দিবেন ফাইন, আমি ওপিনিয়নে বলে দিব না। আপনি ওপিনিয়নে বলে দিলেন যে এর সবই ঠিক আছে, কিন্তু এর পিপি নিয়ে আমি কিছু বলতে পারতেছি না, কারণ পিপি আমাকে দেখতে দেয় না। এটাকে বলে ডিসক্লেমার। সো এই ডিসক্লেমার ফোর্সফুলি হইতে পারে, আবার অনেক সময় বা মানে ন্যাচারালি হয় অনেক সময়। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো, আজকে আর আলাপ করতে চাচ্ছি না। আজকে আপনারাও অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ, আপনারাও রেস্ট নেন আজকে। এই হচ্ছে মোটামুটি আজকে একটা ওভারভিউ ছিল। আর আরো কিছু জিনিস আছে যেটা আমরা নেক্সট ক্লাসে হয়তো 15-20 মিনিট আলাপ করবো, করে এটা ক্লোজ করে দিয়ে আমরা চ্যাপ্টার 5 দেখবো। চ্যাপ্টার 5টা যদি আপনারা দেখে আসতে পারেন খুবই ভালো। এটা কন্ট্রোল টেস্টিং নিয়ে কথাবার্তা বলা, যে আমরা তো এই হোল প্রসেসটা জানলাম যে কিভাবে বিডিং হয়, কিভাবে কোটেশন হয়। সো ওই জিনিসগুলা আতিক ভাই হয়তো প্রথম দিকে চ্যাপ্টার গুলো দেখাবে, আমি চ্যাপ্টার 5টা দেখানো শুরু করবো। চ্যাপ্টার 5 হচ্ছে আমরা এই যে এখানে যে এই যে কোশ্চেন গুলো করলো থাকে ডক্টর জগদুল, যে কি অবস্থা আপনার, এই যে কোশ্চেন গুলো কন্ট্রোল কিভাবে টেস্ট করতে হয়, সেই কন্ট্রোল টেস্টিং নিয়ে আমরা স্পেসিফিকলি এই লেভেলটা নিয়ে নেক্সট ক্লাসে ডিটেইলস আলাপ করবো, যে কন্ট্রোল টেস্টিং কি কি হতে পারে, কি কিভাবে করা হয়। তারপর আমরা সাবস্টেন্টিং এ আসবো, সাবস্টেন্টিভ টেস্টিং এ আসবো, তারপর আস্তে আস্তে কোড অফ কন্ডাক্টে আমরা অনেক কিছু আগাবো, ধীরে ধীরে আমরা অডিটটা শেষ করবো, অ্যাসুরেন্সটা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার। ওকে, গুড নাইট, দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, গুড নাইট, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।